আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। বিয়েতে মত দেবার পর থেকে দীপ্ত ভীষণ অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। ওদিকে মহসিন সাহেবের শরীরটাও দুর্বল। দীপ্ত তার খুব খেয়াল রাখছে। শ্রেয়সীর সাথে ওর আর কথা হয়নি। মনে হচ্ছে শ্রেয়সী পর্যন্ত এই কথাগুলো গেলে বাবার কানে আসবে। সে চায় না তার এই শারীরিক কন্ডিশনে তাকে উত্তেজিত করতে। দীপ্তর মনে হলো কোনো একজনের সাথে অন্তত বিষয়টা শেয়ার করা উচিত, নইলে সে হালকা হতে পারবে না। সে শিমুলকে কল দিতেই বলল, অফিস শেষ করে আমার বাসায় আয়। দীপ্ত এখন বসে আছে শিমুলের ড্রয়িং রুমে। ওর স্ত্রী শান্তা ওদের চা দিয়ে বাইরে গেছে কাজিনদের সাথে শপিং এ যাবে বলে। আঙ্কেল কেমন আছেন এখন? আজ বেশ ভালো। পরশু থেকে যা অবস্থা, আমি ভীষণ ভয় পেয়েছিলাম। শিমুল জানে ওর বন্ধুটি বাবা অন্তঃপ্রাণ। আরও কিছু স্বাভাবিক কথা বলার পরে দীপ্তর সমস্যাটা খুলে বলল। শিমুল খানিকটা ক্ষোভ নিয়ে বলল, তোর কাছ থেকে এমন গাথ আমি এক্সপেক্ট করি নাই। দীপ্ত আগে হলে প্রতিবাদে ফুঁসে উঠত। সে নিজের ভুল মানতে পারে না, কিন্তু আজ সে চুপ করে রইল। শোন, বিয়ে তো করেই ফেলবি, এখন কিছু জানানোর দরকার নেই মেয়েটাকে। বিয়েটাই তো সমস্যা। ওকে আমি বন্ধু ভাবি, এর বেশি কিছু ভাবিনি। শিমুল খানিকটা গম্ভীর হয়ে বলল, শোন দীপ্ত, তোদের অ্যারেঞ্জ ম্যারেজ হবে। অসংখ্য বিয়ে হচ্ছে যারা বিয়ের আগে কেউ কাউকে চেনেও না, বিয়ের পরে ধীরে ধীরে ওদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং গ্রো করে, একজন আরেকজনকে চেনে জানে, সম্পর্ক একসময় গভীর হয়। এরকম বহু উদাহরণ আছে। তোদের সম্পর্কটাও তো তেমনই। তুই মেয়েদের থেকে দূরত্ব বজায় রেখে চলতি কেন সেটা আমি জানি। প্রেয়সীকে যেভাবেই হোক তোর বন্ধু মনে হয়েছে। দাম্পত্যে পরস্পরের বন্ধু হওয়াটাই কিন্তু খুব জরুরি। এখন তুই কি করেছিস সেটা ভুলে যা না, একেবারে নতুন করে শুরু কর সম্পর্কটা। শিমুলের কথাগুলো দীপ্ত ভাবলো কিছুক্ষণ, এরপর ধীর গলায় বলল, কিন্তু ও আমার ইন্টেনশন কখনো জানলে সেটার প্রভাব সম্পর্কে পড়বে। তখন তুই এটা তোর মন থেকে মুছে ফেল। আর যদি বলতে চাস তখন তোদের মধ্যে কেমিস্ট্রি তৈরি হবে, তখন সবসময় সবকিছু শেয়ার করতে পারিস। তখনও কিছু মনে করবে না আশা করি। বেস্ট অফ লাক দোস্ত, ধুমায়ে তোর বিয়ে খাবো এখন। দীপ্ত বাসায় ফিরতে ফিরতে ভাবলো আপাতত এটাই থাকুক, সে না হয় নতুন করে শুরু করবে। তবু একটা দ্বিধা ওর মধ্যে থেকেই গেল। শ্রেয়সী ভেবেছিল ওর সম্মতি জানার পরে দীপ্তকে কল করবে, কিন্তু এই 2 দিনে কোনো কল আসেনি। ওর অভিমান হলো কিছুটা। অন্য সময় তো প্রতিদিন নক করে ওকে, আর এত বড় একটা খুশির দিনে সে নির্বিকার কি করে? নিজে দিতে চেয়েও দিতে পারেনি। আজ বাবার কাছ থেকে শুনলো মহসিন সাহেব অসুস্থ হয়ে পড়েছিলেন। ওর অভিমান সরে গিয়ে একটা অপরাধবোধ জন্ম নিল। মানুষটা বাবার অসুস্থতা নিয়ে কতটা টেনশনে আছে এর মধ্যে সে কিনা এসব ভেবেছে। সে সাথে সাথে দীপ্তর নাম্বার ডায়াল করলো। দ্বিতীয়বারে রিসিভ করলো দীপ্ত। দীপ্ত আঙ্কেল কেমন আছেন এখন? এখন ভালো, আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো? শ্রেয়সীর সম্বোধন পাল্টে তুমি বলল। দীপ্ত এমনিতেই আপনি বলতো, কিন্তু ওর জন্মদিনের পরে এই সম্বোধনে নেমে এসেছে। ভালো, তুমি? ভালো, সরি। দীপ্ত খানিকটা অবাক হয়ে বলল, সরি কেন? আঙ্কেলের অসুস্থতার কথাটা আমি জানতাম না, আজ শুনলাম। তুমি কল করনি, আমার বোঝা উচিত ছিল কোনো সমস্যা আছো। দীপ্ত ইতস্তত করে বলল, এটা হতেই পারে, সমস্যা নেই। বাবা ভালো আছে এখন। আমি কি আঙ্কেলের সাথে কথা বলতে পারি? দীপ্ত গিয়ে ফোনটা বাবাকে দিল। মা কেমন আছো? ভালো। আঙ্কেল আপনার শরীর এখন কেমন? এখন 100% ফিট আছে আলহামদুলিল্লাহ। তোমাকে ঘরে আনার জন্য আমাকে তো সুস্থ হতেই হবে মা। শ্রেয়সী লজ্জা পেল। মহসিন সাহেব বললেন, আমি কাল তোমাদের বাড়িতে যাব। শ্রেয়সী লাজুক হেসে শুধু বলল, খুব দ্রুত সুস্থ হয়ে উঠুন আঙ্কেল। ওদের বিয়ের দিনক্ষণ চূড়ান্ত হলো 2 সপ্তাহ পরে। বিয়েটা ঢাকায় হবে। দীপ্ত বাড়ি যেতে চায় না, তিক্ত অভিজ্ঞতা থেকে হানা দিয়ে যায়। মহসিন সাহেব শ্রেয়সীর বাবা শাফকাত সাহেবকে নিজের সমস্যার কথা জানান খুলে। এসব বিষয় তিনি লুকিয়ে রাখতে চান না। নতুন আত্মীয়তায় তিনি শতভাগ স্বচ্ছ থাকতে চান। শাফকাত সাহেব কিছুটা আগে জেনেছিলেন অবশ্য, তিনি তাই আপত্তি করলেন না। ঢাকায় তাদের অনেক কাছের আত্মীয় স্বজন থাকে, তাই বাড়ি থেকে যারা আসবে থাকার জন্য তাদের থাকার সমস্যা হবে না। বেশিরভাগই সেদিনই এসে আবার ফিরে যাবে। নিজের একমাত্র মেয়ের বিয়ে তিনি বিশাল আয়োজন করে ঢাকঢোল পিটিয়েই দিতে চান। কেনাকাটা চলছে পুরোদমে। বিয়ের জন্য 1 সপ্তাহের ছুটি মিলেছে শ্রেয়সী দীপ্ত দুজনেরই। দীপ্তর ইচ্ছে না থাকলেও ওকে শ্রেয়সীর বাবার কথায় আসতে হলো। পাঞ্জাবির মাপ, পায়ের মাপ, আরও কি সব দেখা হলো। ও
ওকে সাইজ জিজ্ঞেস করলেই হতো, কিন্তু তা না করে দৌড়াদৌড়িতে কিঞ্চিত বিরক্তই ছিল দীপ্ত। সেদিনই শ্রেয়সীর বিয়ের শাড়ি কেনা হলো। খেয়াল করলো মেয়েটা পোশাকের ক্ষেত্রে ওর মতোই খুঁতখুঁতে। টুকটুকে লাল একটা বেনারসি কেনা হলো। আরও কিসব কেনাকাটা চললো। দীপ্তর প্রতিনিধি হিসেবে শিমুল আর শান্তা। মেয়েদের শপিং করার ভয়াবহ অভিজ্ঞতা সে পূর্বে বন্ধুদের মুখে শুনেছে, আজ নিজের অভিজ্ঞতা হলো। শ্রেয়সী যদি বিয়ের পরে ওকে নিয়ে শপিং মলে আসার বায়না করে তাহলে সর্বনাশ। শঙ্কিত হলো দীপ্ত। লিস্ট ধরে ধরে কেনাকাটা হলো। শ্রেয়সীর সাথে ওর 2 কাজিন আর সময় এসেছে। শান্তা বলল, আপাতত এই, পরে মনে পড়লে আবার আসা যাবে। সবাই মিলে রেস্টুরেন্টে খেয়ে বাসায় ফিরল। বিয়ের দিন যত ঘনিয়ে আসছে তত দীপ্তর অস্থিরতা বাড়ছে। বাবা অবশ্য খুব খুশি আছেন, এটা দেখে ওর ভালো লাগছে। তার জন্যই তো সব দিন শেষে। ওদিকে শ্রেয়সীর দিনগুলো যাচ্ছে ঘোরের মতে। নতুন জীবন, নতুন স্বপ্ন। মা খুব ব্যস্ত সময় পার করছেন। অবশেষে মেয়ে বিয়ে করছে। তার কি ব্যস্ততার শেষ আছে? আত্মীয় স্বজনকে কোথায় থাকবে সব তিনি দেখছেন। শওকত সাহেব আর মহসিন সাহেব শ্রেয়সীর মামাকে নিয়ে বিয়ের ভেন্যু ঠিক করলেন। শ্রেয়সীর কাজিনরা বায়না জুড়ল গায়ে হলুদের। সেদিন শ্রেয়সীর 2 হাত রেঙে উঠল মেহেদি রঙে। ওর মনেও যেন সে রং ছড়িয়ে পড়ল। অবশেষে বিয়ের ক্ষণ এলো। কাবিননামায় সই করার আগে ভেতরে সে অচেনা এক উত্তেজনা টের পাচ্ছিল। কেমন একটা ভীতি মিশ্রিত আনন্দ। বাবার চোখের নিঃশব্দ জলটুকু ওর দৃষ্টিগোচর হলো। কেন জানে না, ওরও কান্না পেয়ে গেল ভীষণ। অবশেষে সে সই করতে পারল। কবুল বলার আগে গলায় যেন কথা জড়িয়ে গেল। একটা আচ্ছন্নতার মধ্যেই যেন সব ঘটে গেল। শ্রেয়সীর মনে হলো আজ থেকে ওর জীবন কিছুটা হলেও বদলে গেল। দীপ্তর অনুভূতি ভিন্ন। খুব একটা উচ্ছ্বাস নেই ওর মধ্যে। খানিকটা যেন মিয়ে গেছে সে, তবে ইতস্ততা করেনি। বাবার মুখটা মনে করে সমস্ত আনুষ্ঠানিকতা সে হাসি মুখে সম্পন্ন করেছে। এমনকি শ্রেয়সীর কাজিন আর ফ্রেন্ডরা দুষ্টমি করে জুতা চুরি করলে ওর বন্ধুদের সাথে সেও রসিকতা করেছে। বিদায় বেলায় শ্রেয়সী আর দীপ্তর হাত এক করে দিয়ে শওকত সাহেব যখন বললেন, আমার মেয়েটা আমার সমস্ত পৃথিবী, ওকে ভালো রাখো। দীপ্ত তখন চোখ তুলে একবার শ্রেয়সীকে দেখলো। সেদিন কেনা সেই টুকটুকে শাড়িটা যেন শ্রেয়সীতে পূর্ণতা পেয়েছে। কান্নায় চোখের কাজল কিছুটা ছড়িয়ে গেছে, তবুও কেমন মুগ্ধতা ছড়াচ্ছে মুখটা। মুহূর্তের ঘোর দীপ্ত কাটিয়ে উঠে বলল, দোয়া করবেন আঙ্কেল। শ্রেয়সীর মা কাঁদছেন মেয়েকে বুকে জড়িয়ে। গাড়িতে দীপ্তর পাশে বসে আছে শ্রেয়সী। ওর হাত তখনও ধরে রেখেছে দীপ্ত। ওর মনে অনেক দ্বিধার সংকোচ শঙ্কা সত্ত্বেও দীপ্ত এখনো একটা ঘোরের মধ্যে আছে। বিয়ে করে ফেলেছে, এই ব্যাপারটার সাথে ধাতস্থ হতে পারছে না। শ্রেয়সী বসার ঘরে ওর পাশেই বসে আছে। বিষয়টা ভাবতেই গলাও বরাবর শুকিয়ে যাচ্ছে দীপ্তর। আজ প্রয়োজনের তুলনায় পানিটা বেশি খেয়ে ফেলেছে। ক্যামেরাম্যান এখনো ছবি তুলেই যাচ্ছে। ওই বাড়িতে শ্রেয়সীর পাশে দাঁড়িয়ে নানা ভঙ্গিতে ছবি তুলতে হয়েছে। ব্যাটা ওকে বলছিল, ভাইয়া মিষ্টি করে হাসুন, আর একটু ক্লোজ হন, আর একটু রোমান্টিক এক্সপ্রেশন দিন তো। দীপ্তর একবার মনে হয়েছিল কষে একটা ধমক দিতে। এমন ভাব মনে হচ্ছে কোনো মিউজিক ভিডিওর ডিরেক্টর সে। ভেতরে ভেতরে টেনশন ধরে রেখে হাসা যায় নাকি? তার মধ্যে ভারী একটা শেরওয়ানি, শীততাপ নিয়ন্ত্রিত কনভেনশন সেন্টারও সে প্রচণ্ড ঘামছিল। ওর মনে হচ্ছিল জীবন থেকে নিজেকেই যেন হারিয়ে ফেলছে। ওর জীবনে জলজান্ত একজন মানুষ এসে ভাগ বসাচ্ছে। তার মধ্যে রয়েছে খাবারের উৎপাদ। এত খাবার ওর সামনে রাখা হয়েছিল, মনে হচ্ছিল পুরো 1 মাসের খাবার ওকে একবারে গেলাবে। করুণ চোখে সে শিমুল আর আয়মান ভাইয়ের দিকে তাকিয়েছিল। শ্রেয়সীর কাজিনগুলো এক একজন মহাবিটলা। ওরা ছাড়ছিলই না। শুনেছে শ্বশুর বাড়ি গেলেই নাকি এমন খাবারের পীড়ন সহ্য করতে হয়। আজকের মতো সবসময় হলে তো সর্বনাশ। দীপ্ত ঠিক করলো খুব কম যাবে সেখানে, নইলে খেয়ে খেয়ে কয়দিন পর থলথলে ভুঁড়ির মালিক হয়ে যাবে। দীপ্ত খেতে অবশ্যই পছন্দ করে, কিন্তু এটা রীতিমতো অত্যাচার বলে মনে হলো ওর। বদহজম না হলে হয়। বাসায় এসেও শান্তি নেই। এখন দুজনকে বসিয়ে রাখা হয়েছে এখানে। মহসিন সাহেবের বড় ভাই মনিরুজ্জামান এসেছেন সস্ত্রী, তাদের মেয়ে এসেছে জামাই নিয়ে। ছেলে ঢাকার বাইরে থাকে। ওর ফুফু এসেছেন। তারা এখন কি ঘর সংসার নিয়ে আলাপ করছে শ্রেয়সীর সাথে। সংসার বিষয়ক উপদেশ দিচ্ছে। দীপ্ত শ্রেয়সীর দিকে তাকিয়ে দেখলো মেয়েটার মুখে ক্লান্তির ছাপ। সে আরো ভারী পোশাক আর জুয়েলারি পরে আছে। এতক্ষণে দীপ্তর মনে হলো শ্রেয়সীও নিশ্চয়ই ক্লান্ত। সে হাতের পানির বোতল বাড়িয়ে দিয়ে ফিসফিস করে বলল। শ্রেয়সী হাত বাড়িয়ে নিল বোতলটা। মিষ্টি করে হাসলো কৃতজ্ঞতার হাসি। সে জানে না শ্রেয়সীর হাসিতে কৃতজ্ঞতার পাশাপাশি আরো কিছু ছিল। এমন লোক সমাগমের মধ্যে ওর অসুবিধা সে বুঝতে পেরেছে বলে শ্রেয়সীর মনে কিসের যেন মৃদু কম্পন হলো, সুখের বোধহয়। কিছুক্ষণের মধ্যে মহসিন সাহেব এসে বললেন, তোমরা তো মেয়েটাকে ভয় পাইয়ে দিচ্ছ এইসব বলে। এরপর তিনি শ্রেয়সীর দিকে তাকিয়ে বললেন, মা, তুমি এইসব একদম মাথা থেকে ঝেড়ে ফেলে দাও। আমি টিপিক্যাল শ্বশুর নই, বুঝলে? আর আমার পুত্রটিও টিপিক্যাল হাজবেন্ডও হবে না। একটা আজ থেকে তোমারও বাড়ি, তোমার নিজের সংসার, তুমি যেভাবে চালাবে সেভাবেই চলবে। আমরা তো আছি।
এই মানুষটাকে শ্রেয়সীর ভীষণ ভালো লেগেছে। অদ্ভুত প্রাণখোলা মানুষ। শান্তা ততক্ষণে ছুটে এসে বলল, আঙ্কেল, আমি শ্রেয়সীকে নিয়ে রুমে যাচ্ছি এখন। হ্যাঁ হ্যাঁ, সবাই খুব ক্লান্ত এখন। অনেক পরিশ্রম হয়েছে তো সবার। সকালে আবার আসর বসানো যাবে। শ্রেয়সীকে নিয়ে শান্তা এলো দীপ্তর ঘরে। চমৎকার করে সাজানো হয়েছে। অনেক রকম ফুলের সুঘ্রাণ মৌমাউ করছে ঘরটায়। ফুল সজ্জিত বিছানায় ওকে বসিয়ে দিয়ে শান্তা বলল, কেমন লাগছে? এভাবে সাজানোর আইডিয়াটা আমার। চমৎকার হয়েছে আপু। মৃদু হেসে বলল শ্রেয়সী। শিমুলকে ভাইয়া বলে সেজন্য শান্তাকে সে ভাবি বলেছিল প্রথম যেদিন পরিচিত হয়েছিল সেদিন, কিন্তু শান্তা বলেছে, আমার বোন নেই, দুটো হাড়ে বজ্জাত বড় ভাই আছে যারা জ্যামিতি বক্স নিয়ে আমার চলাফেরা মাপছে। যদিও আমাকে খুব ভালোবাসে, তবুও বোনের খুব শখ ছিল। আপুই বলো, আমার ভালো লাগবে? শান্তার আন্তরিকতা ওর ভালো লেগেছে খুব। এখন খানিকটা ইতস্তত করে বলল, আপু, এই ভারী শাড়িটা চেঞ্জ করি এখন। শান্তা হেসে ফেলল। জানি কষ্ট হচ্ছে, তবে এখনই চেঞ্জ করো না। দীপ্ত আগে দেখুক তার বউকে এই সাজে কতটা মানিয়েছে। ও তো দেখেছে। দুনিয়া শুদ্ধ মানুষের মধ্যে দেখা আর একান্তে দেখা এক নয় বোকামে। পরে চাইলে কখনো এভাবে আবার সাজতেই পারবে, কিন্তু আজকের এই মুহূর্তটা, এই অনুভূতিটা কি আর কোনোদিন ফিরে আসবে? ফিল দ্য মোমেন্ট। বেস্ট অফ লাক শ্রেয়সী। শ্রেয়সীর কান গরম হয়ে গেল লজ্জায়। শান্তা হেসে বেরিয়ে গেল ঘর থেকে। এই কয়দিনে দীপ্তর সাথে ওর দেখা হয়েছে কেনাকাটার সময়। তাছাড়া আরো 2 বার দেখা করেছে, কথা হয়েছে প্রতিদিনই। তাও শান্তার কথায় কেমন লাজুক পাতা মনে গেল শ্রেয়সী। সবাই যার যার নির্ধারিত জায়গায় চলে গেলে দীপ্তকে মহসিন সাহেব বললেন, একটু আমার ঘরে আয় দীপ্ত, কথা আছে। দীপ্ত এসেছে বাবার ঘরে। কিছুক্ষণ আগে শোভা কল করেছিল, দীপ্তর মা। তার ছেলের বিয়েতে তাকে জানানো হয়নি বলে কথা শোনালেন। আসতে চাইছিলেন, কিন্তু মহসিন সাহেব বলেছেন, আজ নয় প্লিজ। ওর মাথায় বিয়ে অশান্তি ছাড়া কিছুই নয়, এই ধারণা আবার আসুক তা চাই না। তুই নিশ্চয়ই ওর খারাপ চাইবে না। তবুও তিনি বেশ হম্বিতম্বি করলেন। মজিন সাহেব আজ শান্ত থাকলেন। জানেন উনি প্রতিক্রিয়া দেখালে শোভা নিজের জেদ চরিতার্থ করার জন্য এখানে এসে উপস্থিত হতে পারেন দীপ্তকে দেখতে। তাহলে সর্বনাশ হয়ে যাবে। দীপ্ত, তুই আমাকে সেদিন জিজ্ঞেস করছিলি না আমি সংসার করতে পারলাম না কেন? বাবা, আমি ওভাবে। ওকে থামিয়ে দিয়ে তিনি বললেন, স্বামী স্ত্রীর মধ্যে মিউচুয়াল রেসপেক্টের পাশাপাশি প্রয়োজনীয় হয় বোঝাপড়া। তার জন্য সবচাইতে বেশি জরুরি বন্ধুত্ব হওয়াটা। তোর মায়ের সাথে আমার কখনোই বোঝাপড়াই তৈরি হয়নি। ও আমাকে বোঝেনি, আমিও ওকে বুঝতে পারিনি। সেজন্যই হয়তো। খানিকটা থেমে তিনি বললেন, শ্রেয়সীকে তোর বন্ধু হিসাবে ভালো লাগে বলেছিলিস। মেয়েটা ভালো, তাও বলেছিস। অন্য অনেক কিছুর সাথে সাথে বিয়েটা একটা প্রতিশ্রুতিও, সেটা নষ্ট করিস না। আজ আমি খুব খুশি। এবার দীপ্ত দিকে এগিয়ে এসে ওর মাথায় হাত বুলিয়ে তিনি বললেন, তোরা সুখী হ। পৃথিবীর সমস্ত সুখ এই ঘরে আলো হয়ে আসুক। মনে মনে বললেন, আমি যা পারিনি আমার ছেলেটাকে তো তুমি দিও আল্লাহ। বাবার ঘর থেকে বেরিয়ে শিমুলের সাথে দেখা হলো। অল সেট, ঘরে যা। দীপ্ত বন্ধুর দিকে খানিকটা বিরক্তি নিয়ে তাকাতে সে বলল, দীপ্ত, একটা নতুন জীবনের শুরু এটা। মেয়েটা বড্ড ভালো। আজ রাত নিয়ে ওর মনে নিশ্চয়ই কিছু স্বপ্ন আছে। সেই অনুভূতিটাকে অসম্মান করিস না। দীপ্ত উত্তরে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু শিমুল তার আর সুযোগ দিল না। শান্তা অপেক্ষা করছে। অনেক রাত হয়ে গেছে, এবার বাসায় ফিরতেই হবে। সকালের নাস্তা এখানে করবি, কিন্তু শান্তাকে নিয়ে আসবি। দীপ্ত দুরু দুরু বুকে ভেতরে ঢুকলো। শ্রেয়সীর হাতে মোবাইল। ওর আসার শব্দে মুঠোফোন থেকে চোখ সরিয়ে তাকালো। দীপ্ত হাসার চেষ্টা করে বলল, সারাদিন যা ধকল গেল, হাঁপিয়ে গেছে একেবারে। তুমিও নিশ্চয়ই। শ্রেয়সী হেসে বলল, ক্লান্তি তো আছেই, তবুও খুব একটা গায়ে লাগছে না সেটা। কিছু কিছু আনন্দের কাছে অনেক কিছুই ম্লান হয়ে যায়। দীপ্ত খানিকটা থমকে গেল। শ্রেয়সীর কথায় সচকিত হলো। তোমার বারান্দা আর এই ঘরটা ঘুরে দেখলাম। সব সময় এমন পরিপাটি রাখো নাকি বিয়ের জন্য? মানে কি, আমি মোটেও অলস আর অগোছালো নই। আজও ঝগড়া করবে? দীপ্ত হেসে ফেলল নিজের ছেলে মানুষিতে বলল, শুনুন ম্যাডাম, আমি প্রতিদিন ঘর গুছিয়ে রাখি। শ্রেয়সীর মুখে হাসি লেগেই আছে। সে বলল, আমি অবশ্য এত গুছিয়ে টুছিয়ে রাখতে পারি না, আবার নোংরা দেখতেও ভালো লাগে না। যেটুকু না করলে নয় সেটুকু। ঘরটা কেমন লাগলো? আজ প্রথম এই ঘরে এলাম, তবুও কেমন আপন আপন মনে হচ্ছে। এই ঘর, বারান্দা, আঙ্কেল আর। বলে থামলো শ্রেয়সী।
ওরা দুজন বারান্দায় দাঁড়িয়ে আছে। আকাশে মস্ত একটা চাঁদ উঠেছে। জ্যোৎস্নার আলোয় ঘরে থাকা ফুলের ঘ্রাণ সব মিলিয়ে কেমন স্বপ্নালু পরিবেশ তৈরি করেছে। আর প্রশ্ন করলো দীপ্ত। শ্রেয়সী ফিসফিসিয়ে গলায় বলল, আর এই ঘরের অধিবাসীকেও। শ্রেয়সীকে দেখলো দীপ্ত। মুখে উদ্ভাসিত হাসিতে যেন আনন্দোচ্ছটা খেলে যাচ্ছে। দীপ্তর এই ঘরে ঢোকার সময়ও মনে হচ্ছিল শ্রেয়সীকে সবকিছু খুলে বলবে, কিন্তু মেয়েটার এখনকার হাসিটুকু এত মায়াময়, এত প্রশান্তির যে সেই চোখে মুখে অন্য অনুভূতি আসুক তা দীপ্ত চাইতে পারল না। কত বিয়ে তো হচ্ছে যেখানে আগে থেকে চেনা জানা পর্যন্ত থাকে না। শিমুলের বলা কথাটা মাথায় ঘুরল দীপ্তর। বিয়ে তো হয়েই গেছে, এখন আর সেসব ভেবে লাভ কি? এভাবেই শুরু হোক, তবে সম্পর্কটা একটা সুযোগ দিয়েই দেখা যাক। দীপ্ত এগিয়ে এসে শ্রেয়সীকে জড়িয়ে নিল আলিঙ্গনে। তোমাকে ভীষণ সুন্দর লাগছে শ্রেয়সী। শ্রেয়সীও দুহাতে জড়িয়ে ধরল ওকে। প্রথম আলিঙ্গন। একসময় দেখলো দীপ্তকে কোলে তুলে নিয়েছে। শ্রেয়সী ওর গলা জড়িয়ে ধরল যাতে পড়ে না যায়। সময় জ্ঞান ভুলেছে শ্রেয়সী। ওর কেবলই মনে হলো ঘরে সাজানো ফুলের সৌরভের পাশাপাশি ভালোবাসার মিষ্টি সৌরভ ওকে মোহাবিষ্ট করে ফেলেছে। বুক ভরে শ্বাস টেনে সেই ঘ্রাণ হৃৎপিণ্ডে ভরে নিতে চাইল যেন সে। ভালোবাসার প্রবল জোয়ার বইছে প্রকৃতিতে। আজ রাত কেবলই ভালোবাসার রাত, ভালোবাসায় ডুবে যাবার। সব বদল খারাপ নয়। শ্রেয়সীর কাছে এই নতুন জীবনটা আজকের জ্যোৎস্না লোকের মতোই স্নিগ্ধ। সেই আলোকে স্নিগ্ধতা গায়ে মেখে থাকুক আজীবন। দীপ্ত এভাবেই ওকে ঘিরে রাখুক খেয়ালে, যত্নে, ভালোবাসায়, বিশ্বাসে। সম্পর্কের শুরুতে এটাই ওর হৃদয়ের একান্ত চাওয়া। আজ শ্রেয়সীদের বাড়িতে যাবে ওরা। শ্রেয়সী প্রায় আধ ঘন্টা ধরে রেডি হয়ে বসার ঘরে বসে আছে। দীপ্তর খোঁজ নেই। গতকাল বউবাত ছিল, তার পরপরই ওর বাবা মা বাড়িতে চলে গেছেন। আজ সকালে ছোট মামা আর ওর ফুফুর 2 মেয়ে কাকা ছেলে এখানে এসেছে ওদের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। মহসিন সাহেব আসতেই শ্রেয়সী আরেকবার তাকে রাজি করানোর জন্য বলল, আঙ্কেল চলুন না আমাদের সাথে। আজ নয় মা, পরশু যাব, তারপর তোমাদের নিয়ে ফিরবো একেবারে। শ্রেয়সী ঘড়িতে সময় দেখলো। মহসিন সাহেব ওর অবস্থা দেখে বললেন, দীপ্ত, রেডি হতে যাবার কমপক্ষে আধা ঘন্টা পরে তুমি রেডি হতে যাবে, নইলে এইভাবেই বসে থাকতে হবে। শ্রেয়সী অবাক হয়ে বলল, কেন? কারণ কোথাও বেরোবার আগে ওর মনে হয় বোধহয় সে পুরো পৃথিবীর কেন্দ্রবিন্দুতে, সবার চোখ ওর দিকে। তাই আর কি, নিজের মধ্যে পারফরমেন্স এনে বের করতে হয়। শ্রেয়সীর বিস্ময় তখনও লেগে আছে। এ কেমন বরণ! সবার কাছে শুনেছে ওরা ঘন্টা ধরে রেডি হয়, ওদের হাজব্যান্ডটা বিরক্ত হয়। শ্রেয়সী ভাবতো ও তো খুব দ্রুত তৈরি হতে পারে, ওর বিয়ের পর বেচারাকে ভুগতে হবে না। অথচ এই ভোগান্তি যে ওর কপালেই লেখা ছিল কে জানতো। ওর দেখতে ইচ্ছে করলো দীপ্ত এতক্ষণ ধরে কি করে, কিন্তু শ্বশুর আর মামা আছে বলে খানিকটা ইতস্তত করছিল, কারণ সে একেবারে বেরিয়ে এসেছিল। দীপ্ত বলেছিল, তুমি একটু অপেক্ষা করো, আমি আসছি। আমি আমার ফোনের চার্জার ফেলে এসেছি, রুমে নিয়ে আসি। এই বলে উঠল। পা টিপে টিপে ঘরের দরজার পর্দাটা আলতো করে সরিয়ে দেখলো দীপ্ত আয়নার সামনে দাঁড়িয়ে, হাতে চিরুনি কয়েক রকম করে আশ্রে অবশেষে সন্তুষ্ট হলো। এরপর পারফিউম ব্যবহার করলো, কলার ঠিক করলো মিনিট খানেক ধরে। আয়নায় এপাশ ওপাশ করে কয়েকবার নিজেকে দেখলো। এবার আর শ্রেয়সী ধৈর্য রাখতে পারলো না। সে ভেতরে এসে বলল, তুমি কি বিউটি কন্টেস্টে পার্টিসিপেট করতে যাচ্ছ? দীপ্ত ঘুরে তাকিয়ে বলল, বিউটি কন্টেস্টে কেন পার্টিসিপেট করতে যাব? তাহলে বড় কোনো সেমিনারে স্পিচ বা প্রেজেন্টেশন দেবে এখন? আমি তো তোমাদের বাড়িতে যাব বলে রেডি হচ্ছি। তাহলে এতক্ষণ ধরে এত টাইম নিয়ে এসব করার কি দরকার? বলো না যে নতুন শ্বশুরবাড়ি যাচ্ছ বলে যেতে যেতে তোমার এই সাজুগুজুতে ন্যাচারাল পাউডারের প্রলেপ পড়বে, লম্বা সময় বসে থাকবে, তাই এই শার্ট প্যান্ট কুচকে যাবে। তাই মেয়েদের মতো এত সময় নেওয়ার প্রয়োজন নেই। মেয়েদের তো সঙ্গত কারণে সময় লাগে। তোমার লজিক অনুযায়ী রাতে ঘুমাতে হবে, তাহলে আবার সকালে উঠে বিছানা গোছানোর দরকার কি, তাই না? তাছাড়া কোনো ছেলে যদি সময় নিয়ে নিজেকে গোছাতেই চায়, সমস্যা কি? বাজে তর্ক করার এনার্জি নেই। তুমি 5 মিনিটের মধ্যে নিচে আসবে। 5 মিনিটের চাইতে 1 সেকেন্ড বেশি যেন না হয়। বলেই চলে যাচ্ছিল শ্রেয়সী। দীপ্ত পেছন থেকে বলল, তুমি আমাকে থ্রেট দিচ্ছ? বুঝতে পেরেছো বলে ধন্যবাদ। থ্রেটে ভয় পায় নাকি? দীপ্ত নিজের মতো রেডি হবে ভাবছিল, আবার অবচেতনায় যেন খানিকটা তাগিদ অনুভব করছিল। যে সাংঘাতিক মেয়ে! দেখা গেল ওর স্বাদের সাজগোজ সব নষ্ট করে দিল। পরে আগোছালো ওকে টেনে হিস্টে শ্বশুর বাড়ি নিয়ে গেল। দরকার নেই বাপু, এমনিতে ওর প্রায় হয়েই এসেছিল। প্রথমবার শ্বশুর বাড়ি যাচ্ছে, ফার্স্ট ইমপ্রেশন বলে একটা ব্যাপার আছে তো। রাস্তায় অনেকবার শ্রেয়সী ঘুরে ফিরে কথাটা তুলল। এটা কি এমন অস্বাভাবিক কথা? সে একবার খানিকটা বিরক্তি নিয়ে বলল,
পৃথিবীর কোন দেশের সংবিধানে আছে রেডি হওয়ার জন্য সময় শুধু মেয়েদের জন্য ধার্য করা, পুরুষদের জন্য নয়? সব কথা আইনে থাকে না, এটা অলিখিত কনস্টিটিউশন। আর কি কি অলিখিত কনস্টিটিউশন আছে? শ্রেয়সী সিরিয়াস ভঙ্গিতে বলল। পাশে ওয়াইফ বসে থাকলে তাকে সবসময় কমপ্লিমেন্ট দিতে হয়, অল্প বিস্তর প্যাম্পার করতে হয়। দীপ্ত শ্রেয়সীর দিকে খানিকটা ঝুঁকে এসে চোখে চোখ রেখে বলল, তোমাকে অপসরার মতো লাগছে শ্রেয়সী। দৃষ্টি রেখেই আবার আগের জায়গায় সরে গিয়ে বলল, হয়েছে কমপ্লিমেন্ট? শ্রেয়সী প্রথমে ভীষণ খুশি হয়েছিল, পরে বুঝলো ও বলতে বলল বলেই বলল। তখন কেমন যেন দায়সারা বলে মনে হলো। সে জানালা দিয়ে বাইরে তাকালো। দীপ্তর মনের কথা বুঝলো কিনা সে জানে না, তবে ওকে বলতে শুনল, তোমাকে কিন্তু সত্যি খুব সুন্দর লাগছে। শ্রেয়সী দীপ্তর দিকে তাকিয়ে বলল, তুমি খুব খারাপ। এটা আমার জন্য ফিরতি কমপ্লিমেন্ট বুঝি? হ্যাঁ তাই। এটাও মেয়েদের সম্পত্তি? মাত্র তো বিয়ে করলে, সময় যাক, ধীরে ধীরে সব বুঝতে পারবে। বুঝলাম, কপট দুঃখ ফুটিয়ে বলল দীপ্ত। কি বুঝলে? আগে জীবিত ছিলাম আর এখন বিবাহিত। স্থান কাল পাত্র ভুলে শ্রেয়সী দীপ্তর কাঁধে কয়েকটা চড় দিল। খালি বাজে যোগ করা। দুজনেই হেসে ফেলল। দীপ্ত প্রথমবারের শ্বশুর বাড়িতে এসেছে। শ্রেয়সীদের বাড়িতে আগে কখনো আসা হয়নি। বৌভাতের প্রোগ্রাম গতকাল ছিল। তারপরে শাফকাত সাহেব আর আয়েশা বাড়িতে চলে এসেছিলেন জামাইকে বরণ করার জন্য। আসার সাথে সাথে আয়েশা ওদের শরবত খেতে দিলেন। এরপর শ্রেয়সীর দিকে তাকিয়ে দীপ্তকে বললেন, তুমি ফ্রেশ হয়ে এসো, তারপর খেয়ে রেস্ট করবে। ওকে নিয়ে যা মা। দীপ্ত শ্রেয়সীর ঘরে এসে চারপাশে দেখলো ভালো করে। পরিপাটি ঘর, একটা বড় বুকসেলফও আছে। এখানেই দক্ষিণা বারান্দা। সে বারান্দায় উকে দিল, গাছ দিয়ে প্রায় ভর্তি। আবার ফিরে এলো ঘরে। একপাশে ছোট্ট শোকেজে অনেকগুলো মেডেল আর কেস্ট রাখা। সে এগিয়ে গিয়ে দেখলো, কোনোটা স্কুলে গানের জন্য, কোনোটা পরীক্ষার প্রথমে দিনে থাকার জন্য, স্পোর্টসের জন্য। জানাশোনার পাশাপাশি এসব গুণও আছে দীপ্তর জানা ছিল না। সে বুঝলো শ্রেয়সী নিজেকে নিয়ে গল্প করতে পছন্দ করে না, কিংবা আগ বাড়িয়ে বলতে চায় না। সিচুয়েশন তৈরি হলে তবেই বলে। শ্রেয়সী পেছনে এসে কখন দাঁড়িয়েছে দীপ্ত বুঝতে পারেনি। বলল, খেতে চলো, সব রেডি। তুমি গান গাইতে পারো বরুণী? তো ওই টুকিটাকি, বলার মতো কিছু নয়। আমাকে কিন্তু গান শোনাতে হবে। শোনাবো, আমাকেও আবৃত্তি শোনাতে হবে। বিনিময় প্রথা? হ্যাঁ, এখন চলো তো, আমার ভীষণ খিদে পেয়েছে। খাবার টেবিলে খাবার দেখে সে আতঙ্কিত বোধ করলো। এর সব কয়টা ওকে খাওয়ানো হবে নাকি? সর্বনাশ! জামাই আদরের নামে খাবারের অত্যাচার নিয়ে যে আতঙ্ক ছিল দীপ্তর মনে, তা কেটে গেল। আয়েশাকে জিজ্ঞেস করলেন, খাবার কেমন হয়েছে বাবা, খেতে পারছো? ভীষণ মজা হয়েছে আন্টি। আরও কিছু মুখে এসেছিল, কিন্তু বলল না দীপ্ত। সবসময় বাবা আর নিজের রান্না খেয়ে সে অভ্যস্ত। বাবার রান্না ভীষণ ভালোও হয়। আজকের রান্নায় কেমন অন্যরকম এক আন্তরিকতা মেশানো আছে। ওর সব বন্ধুরা তাদের মায়ের রান্নার ভীষণ প্রশংসা করত। ও বলতো, আমার বাবার রান্না আমার সবচাইতে প্রিয়। তবুও আজ পর্যন্তনে মায়ের রান্না কেমন হয় তা জানার একটা লোভ ছিল দীপ্তর মনে। নিজের মায়ের রান্নার স্বাদ ওর মনেই নেই। আজ অবচেতনেই যেন সেই তৃষ্ণায় প্রলেপ লাগলো খানিকটা হলেও। কি খেতে পছন্দ করো বাবা? আয়েশার ইচ্ছে দীপ্তকে ওর পছন্দের খাবার খাওয়ানো। কি ভীষণ তৃপ্তি নিয়ে খাচ্ছে ছেলেটা। শ্রেয়সী খাওয়া নিয়ে ভীষণ হাঙ্গামা করতে আগে। এটা খাবো না সেটা খাবো না করে জ্বালাতন করত। মাছ খাওয়াতে তার জান বেরিয়ে যেত। সবজি মুখেই তুলতেই চাইতো না। বকাবকি করে খাওয়াতে হতো। এখন তবু অনেকটা উতরে গেছে। আমার তেমন বাজ বিচার নেই, সবই খাই। তবে ঘন দুধের পায়েস আর গরুর মাংস ভুনা আর আচার দিয়ে খিচুড়ি আমার সবচাইতে প্রিয়। এমন অকপট স্বীকারোক্তি ভীষণ ভালো লাগলো আয়েশার। কাউকে জিজ্ঞেস করলে দেখা যায় অনেকে বদ্ধতাবশত বা বিনয় করে বলতে চায় না। দীপ্ত তো বলল, তবে বিনয়ের অভাব সেখানে ছিল না। ভীষণ আপন মনে হলো। তিনি রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসেন। দীপ্তর প্লেটে দই আর মিষ্টি দিতে দিতে আয়েশা বললেন, শ্রেয়সী কিন্তু একেবারেই খেতে চায় না। যখন পড়তে বাইরে চলে গেল, শুকিয়ে একেবারে হাড্ডিসার হয়ে এসেছিল। বকে ধমকে খাওয়ানো লাগে। তুমি কিন্তু একটু খেয়াল রেখো বাবা। শ্রেয়সী মায়ের দিকে চোখ বড় বড় করে তাকালো। ঘরের ছোট্ট বিভীষণ বুঝি একেই বলে। দীপ্ত ওকে দেখে হেসে বলল, চিন্তা করবেন না আন্টি, আমিও ওকে বকে ধমকে খাওয়া শেখাবো। দীপ্ত শ্রেয়সীর পাশেই বসেছিল। ওর মেজাজের পারদ চড়ে গেছে। কি পাজি ছেলে!
সে বাম পায়ে দীপ্তর পায়ে খোঁচা দিল। সে ভড়কে গিয়ে ওর দিকে তাকাতেই ফিসফিসিয়ে বলল, ঢং করবে না, আমাকে বকলেই তার দ্বিগুণ উসুল করা হবে। দীপ্ত আয়েশার দিকে তাকিয়ে বলল, অবশ্য আপনি যদি অভয় দেন আন্টি, আপনার মেয়ে ভীষণ ডেঞ্জারাস। আমার মাথার সাধের চুলগুলো হারাতে চাই না। শ্রেয়সী বিরক্তি নিয়ে বলল, ধুর, আর খাবই না। আয়েশা হেসে বললেন, তোর তো খাওয়াই শেষ, এখন রাগ দেখিয়ে লাভ কি? শ্রেয়সী উঠে চলে গেল। দীপ্ত আর আয়েশা হেসে ফেললেন। শওকত সাহেব বললেন, দিলে তো রাগিয়ে, রাগ তো আমারই ভাঙাতে হবে। আয়েশা বললেন, আহ্লাদ দিয়ে দিয়েই এই অবস্থা করেছ, আমাকে দোষ দেবে না, খবরদার। স্ত্রীকে সামলানোর জন্য বললেন, আজকের রান্না কিন্তু খুব ভালো হয়েছে, আমাকে গরুর মাংস আরেকটু দাও তো। আয়েশা রেগে বললেন, ভুলেও যেও না, নিজের স্বাস্থ্যের খেয়াল আছে। আজ এমনিতেই অনেক তৈলাক্ত খাবার খেয়েছো, আর একটুও না। দীপ্ত দেখলো এখানেও দুজন ঝগড়া করছে, কিন্তু তাতেও ভালোবাসা বোঝাপড়া মিশে আছে। কি মিষ্টি কুনসুটিময় সম্পর্ক দুজনের। অথচ ওর বাবা মা কেমন একটা বুকচেরা কষ্ট বুকে জামাত বাঁধল ওর। আজ ফুহুর বাড়িতে দীপ্ত আর শ্রেয়সীর দাওয়াত। তিনি অসুস্থতার জন্য বিয়েতে যেতে পারেননি। আজ ভাইজিকে ফোন করে রীতিমতো হুমকি দিয়ে আসতে বলেছেন। শ্রেয়সী লাল রঙের একটা তাঁতের শাড়ি পরেছে, এই গরমে এটাই আরামদায়ক। দীপ্ত একটা শার্ট বের করেছিল। শ্রেয়সী ওর হাতে একটা লাল সুতোর কাজ করা পাঞ্জাবি ধরিয়ে দিয়ে বলল, এটা পরো। দীপ্তর একবার মনে হলো বলে, এখন নিজের মতো পোশাক পরার স্বাধীনতাও নেই নাকি? এটাও বিয়ে করতে না চাইবার আর একটা কারণ। তবে শ্রেয়সীর উৎসাহ ভরা মুখের দিকে তাকিয়ে সে কিছু বলল না, ওটাই পড়ল। আজ একটু তাড়াতাড়ি রেডি হবে, ঠিক আছে? আমার বাথরুমে কতক্ষণ থাকা উচিত সেটারও একটা টাইম সেট করে দিও। শ্রেয়সীর হাসি ম্লান হয়ে গেল। সে ম্রিয়মান গলায় বলল, আমি বাইরে বসছি, তোমার যতক্ষণ সময় লাগে না আমি বিরক্ত করব না। দীপ্ত বুঝল এভাবে বলাটা ঠিক হয়নি, কিন্তু এসবে সে অভ্যস্ত নয়। ওর চলাফেরা নিয়ে বাবা ছাড়া অন্য কারোর মতামত সে কখনো শুনেনি, তাই নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেনি। দীপ্ত পেছন থেকে ডাকলো, শ্রেয়সী। সে পিছু ফিরল না, বেরিয়ে গেল। দীপ্ত দীর্ঘশ্বাস ফেললো একটা, চেষ্টা করলো যত সম্ভব দ্রুত তৈরি হবার। তবুও আধ ঘন্টা পার হয়ে গেল। বাড়ি থেকে বেরিয়ে একটা রিক্সা নিল। শ্রেয়সী কোনো কথা বলছে না, বসেছেও খানিকটা আড়ষ্ট হয়ে। দীপ্ত বলল, সরি, তখন ওভাবে বলাটা ঠিক হয়নি। শ্রেয়সী ওর দিকে তাকিয়ে বলল, মানুষের দীর্ঘদিনের অভ্যাস হুট করে পরিবর্তন করা যায় না। আমিও নিজের মতামত তোমার উপরে চাপিয়ে দিয়েছি, সেজন্য সরি। দীপ্ত বুঝলো শ্রেয়সী এখন রেগে নেই, কিন্তু খানিকটা আশাহত হয়েছে। সে হাত বাড়িয়ে শ্রেয়সীর হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে আলতো করে ধরল। মুখে কিছু বলল না। বাতাস গায়ে লাগছে, শ্রেয়সীর খোলা চুল উঠছে। দীপ্তর মুখে এসে লাগছে, কিন্তু ওর বিরক্ত লাগছে না, বরং ভালো লাগছে। সূর্য তার উত্তাপ ছড়াতে শুরু করেছে। দীপ্ত খেয়াল করলো মেয়েটা ঘামছে, চোখ মুখ কুচকে রেখেছে রোদের জন্য। দীপ্ত রিকশার হুড তুলে দিল। শ্রেয়সী ওর দিকে তাকাতে বলল, রোডটা চড়া, সেজন্য। দীপ্ত জিজ্ঞেস করলো, তোমার ব্যাগে টিস্যু আছে? শ্রেয়সী ঘাড় নাড়ালো। এই ব্যাগে আসার আগে কেবল টাকা, মোবাইল, বডি স্প্রে, ফেস পাউডার আর লিপস্টিক ছাড়া আর কিছু তোলা হয়নি। দীপ্ত পকেট থেকে ওর রুমাল বের করে এগিয়ে দিয়ে বলল, এটা রাখো, তোমার দরকার হবে। শ্রেয়সীর মন সহসা ভালো হয়ে গেল। এই ছোট ছোট কেয়ার যে ওর বড্ড আরাধ্য। সে নিজের অন্য হাতটা দিয়ে দীপ্তর ওর হাত ধরে রাখা হাতের উপরে রাখলো, মুখে হাসি। মুহূর্তটা একরাশ ভালো লাগায় ভরে উঠল। শোভা মহসিন সাহেবের সাথে ডিভোর্সের পরে বিয়ে করেছে নাজমুল আলমকে। সেখানে তার আরও দুটো সন্তান আছে। এখানেও যে তিনি খুব সুখী তাও না। সন্তানরা তাকে তেমন গুরুত্ব দেয় না, নিজের জীবন নিয়ে ব্যস্ত থাকে। বন্ধুবান্ধব, ইন্টারনেট এসবই তাদের প্রায়োরিটি। নাজমুলও ব্যবসা নিয়ে ব্যস্ত থাকেন। তিনি বলতে গেলে নিঃসঙ্গ। হাজার হলেও দীপ্ত তার প্রথম সন্তান। তাকে দিয়েই তিনি মাতৃত্বের স্বাদ পেয়েছিলেন। তার খুব ইচ্ছে করে ওকে সামনাসামনি দেখতে, কথা বলতে, কিন্তু ছেলে তাকে পছন্দ করে না। সব মহসিনের কারসাজি তিনি জানেন। নিশ্চিত তার নামে বিষ ঢেলেছেন ছেলের কানে ছোটবেলা থেকে। সেই ছেলে বিয়ে করলো, তাকে জানানো পর্যন্ত হয়নি। রাগে তার গা জ্বলে যাচ্ছে। এত বড় একটা সিদ্ধান্তে মা হিসেবে তার তো কিছু মতামত ছিল। তাকে এভাবে হারিয়ে দিয়ে লোকটা নিশ্চয়ই পৈশাচিক আনন্দ পাচ্ছে। আর একবার জিতে গেল লোকটা। তাকে না জানিয়ে দীপ্তর বিয়েটা সবার কাছে হার জিতের বিষয় হয়ে দাঁড়ালো। তিনি দীপ্তর সাথে অবশ্যই কথা বলবেন, দরকার হলে ওর অফিসে যাবেন। তার সন্তান তো, তার অধিকার আছে ছেলের উপর।
ছেলের স্ত্রীকে দেখার। এই লোক তাকে আটকাতে পারবে না। শ্রেয়সী ঘুম থেকে উঠে পাশে দীপ্তকে পেল না। এই 4 দিনে সে বুঝতে পেরেছে ছেলেটা খুব সকালে ঘুম থেকে ওঠে। শ্রেয়সী আবার সকালে উঠতে পারে না, কিন্তু রাত জাগতে পারে। অ্যালার্ম দিয়ে অনেকবার বন্ধ করে আবার ঘুমিয়ে পড়েছে কতবার। বাসায় থাকলে মা এসে ফ্যান বন্ধ করে দিতেন। এটা ওর ঘুম ভাঙানোর অব্যর্থ ওষুধ। যখন হলে থাকতো, পরীক্ষার আগে ওর ঘুম পুরোপুরি না ভাঙা পর্যন্ত মা অনবরত কল দিয়ে যেতেন। এখন অফিসে থাকে বলে সকালে উঠতে হয়, তাও মেরে কেটে 7:30 বেজে যায়। ফ্রেশ হয়ে সে রুম থেকে বাইরে এলো। রান্নাঘর থেকে বাবা ছেলের গলার আওয়াজ আসছে বলে সেদিকে পা বাড়ালো। দুজন মিলে রান্না করছে। এত ঝাল দিচ্ছিস কেন শ্রেয়সী? কতটুকু ঝাল খাই তুই জানিস? তোর আমার টেস্ট মতো দিলে খেতে পারবে নাকি? বাবা, ওদের বাড়িতে আমি 2 দিন খেলাম, ঝালের লেভেল আমাদের টেস্ট মতোই ছিল। তাও তো নতুন মানুষ, জিজ্ঞেস করে নেওয়া উচিত। এই পর্যায়ে শ্রেয়সী রান্নাঘরের ভেতরে চলে এলো। এতক্ষণ বাইরে দাঁড়িয়ে বুঝতে চেষ্টা করলো কি হচ্ছে। এই দৃশ্য ওর জন্য একেবারে নতুন। বাসায় মা রান্না করেছেন সবসময়। রহিমা না হলে বাবা মাঝে মধ্যে সহযোগিতা করেছেন অল্প বিস্তার, কিন্তু এভাবে আয়োজন করে রান্না করেননি। এখন বুঝলো দীপ্ত রান্না কি করে শিখেছে। আপনারা নিজেরা রান্না করছেন, আমাকে ডাকলে না কেন দীপ্ত? দুজনকে এই কথাগুলো বলল শ্রেয়সী। দীপ্ত কিছু বলার আগে মহসিন সাহেব বললেন, আমাদের সাথে রান্নাবান্না করার জন্য সারা জীবন পড়ে আছে। তুমি নতুন এসেছো, আগে অভ্যস্ত হও এখানে থাকতে, এরপর করো। দীপ্ত জিজ্ঞেস করলো, খুব ইচ্ছে হলে দুপুরের জন্য রুই মাছটা রান্না করতে পারো? শ্রেয়সীর মুখ অস্বস্তিতে খানিকটা শুকিয়ে গেল। সে টুকিটাকি রান্না করতে পারে। ও রান্নাঘরে গেলে মা বলতো তাতে না কি আর তার কাজ বেড়ে যায়, সব নাকি সে এলোমেলো করে ফেলে। মাছ সে এর আগে রাঁধেনি কখনো। মুরগি রান্না করতে পারে, বিরিয়ানিও পারে, তবে তার জন্য সব কেটে ধুয়ে দিতে হয়। মাছ সে তেমন খেতেও পারে না। এটা নিয়ে মায়ের বকুনি সে কম হজম করেনি। আঙ্কেল, আমি না রান্নাবান্না তেমন একটা ভালো করতে পারি না। দীপ্তর কাছ থেকে শুনেছি আপনি ওকে হাতে ধরে শিখিয়েছেন, আমাকে শেখাবেন? দীপ্ত যেন আকাশ থেকে পড়ল। তুমি রান্না করতে জানো না? এমন সহজ কাজ আর কিছু আছে? মহসিন সাহেব ওকে থামিয়ে দিয়ে বলল, তুই যা পারিস দুনিয়ায় সবাই তা পারবে, এটা ভাবার কি কোনো কারণ আছে? তা নেই, কিন্তু রান্না তুই সেলাই ফোড়াই করতে পারিস? ওটা করে আমার কি কাজ? এবার শ্রেয়সী বলল, আমি পারি আঙ্কেল, 6-7 গার্হস্থ্য ক্লাসে শিখেছিলাম। আমার ভালো লাগে বলে শখে বসে এখনো করি। মাফলার, সোয়েটারও বুনতে পারি। মহসিন সাহেব বললেন, শোন, সবাই সবটা জানে না, সবাইকে সব জানতে হবে এইরকম কোনো মানে নেই। ও রান্না জানে না, তুই সেলাই কাটাকাটি। দীপ্ত কিছু বলল না। ওদিকে তেলের মধ্যে পেঁয়াজ পুড়তে যাচ্ছে বলে সেদিকে মনোনিবেশ করলো। শ্রেয়সী বলল, আমি রান্না শিখতে চাই আঙ্কেল, আপনি শেখাবেন? অবশ্যই শেখাবো মা। নিজের রান্না আর এই গাথাটার রান্না খেতে খেতে মুখ পচে গেছে, মাঝে মধ্যে টেস্ট চেঞ্জ করতে হবে তো। দীপ্ত মুখ কুচকে বলল, তুমি ওর সামনে আমাকে গাধা বলছো কেন? নতুন বউয়ের সামনে প্রেস্টিজ গেল বলে। বাবা তুমি কিন্তু। তুই সবজিটা তাড়াতাড়ি শেষ কর, আমি পরোটাগুলো নিয়ে যাচ্ছি, খিদা লেগেছে। এত প্যাঁচাল ভাল লাগছে না। চলো তো মা, আমরা মা ছেলে মিলে গল্প করি। এখন মা ছেলে বলে বলে দল পাকাচ্ছ? তোমার ভাব দেখে মনে হচ্ছে আমি কেউ না, বানের জলে ভেসে এসেছি। তোর মেলাড্রামা দেখতে পেট ভরবে, এত ঢিলামো করিস কেন? আমি করছি মেলোড্রামা? ওটা তোমার ডিপার্টমেন্ট। তুমি মেলোড্রামার উপরে পিএইচডি শেষ করেছো। তুই আমার কাছ থেকে কি খালি রান্না শিখেছিস? মেলোড্রামা শিখিসনি যেন? দীপ্ত অদ্ভুত এক ভঙ্গি করে হার মেনে নিল। শ্রেয়সী হেসে ফেলল। সে মহসিন সাহেবের সাথে সাথে খাবারগুলো টেবিলে নিয়ে এলো। মহসিন সাহেবকে শ্রেয়সী যতটুকু ভেবেছিল তিনি তার চাইতে ইন্টারেস্টিং। এত আন্তরিক ভঙ্গিতে কথা বললেন, মনে হলো শ্রেয়সী যেন বহুদিন থেকে এই পরিবারের সদস্য। মুহূর্তেই সংসারটাকে নিজের মনে হলো, মানুষগুলোকে আরো বেশি কাছের মনে হলো। শ্রেয়সী জানে ওর অপারগতার জন্য যেন সে অস্বস্তিতে না পড়ে, সেজন্য পরিবেশ হালকা করতে এসব বললেন মহসিন সাহেব। সে তাড়না অনুভব করলো রান্নাটা শেখার। ধৈর্য একটু বেশি লাগবে, কিন্তু নিজের মানুষগুলোর জন্য এটুকু ধৈর্য সে ধরতেই পারে। সকাল সকাল ওর মনটা ফুরফুরে হয়ে গেল। খাবার টেবিলে মহসিন সাহেব বললেন, এখন তো তোদের ছুটি প্রায় শেষই, সামনে কোরবানি ঈদের ছুটি আছে, তখন তোরা দুইজন একসাথে কোথাও ঘুরে আসবি। শ্রেয়সী কিছু বলার আগেই দীপ্ত বলল, বাবা তুমি আগে সুস্থ হও প্লিজ, তারপর যাওয়া যাবে। এখন তোমাকে এই অবস্থায় ফেলে আমি যাব না। শ্রেয়সীও সাথে সাথে বলল,
দীপ্ত ঠিকই বলেছে আঙ্কেল, আপনি পুরোপুরি সুস্থ হয়ে উঠুন, তারপর অন্য কিছু ভাবা যাবে। দীপ্তর মনে হচ্ছিল শ্রেয়সী বোধহয় মন খারাপ করবে এখন হানিমুনে না যেতে পেরে, কিন্তু তেমন কোনো লক্ষণ ওর মধ্যে একেবারেই দেখা গেল না। একবার ওর কলিগ থেকে শুনিয়েছিল বিয়ের পরে হানিমুনের জায়গা সিলেক্ট করা নিয়ে নাকি স্ত্রীর সাথে ভীষণ ঝগড়া লেগেছিল, বিয়ে ভাঙার উপক্রম পর্যন্ত হয়েছিল। পরে দুই পরিবার সমঝোতায় তার মিটমাট হয়েছিল। মেয়েটা বলেছিল বিয়ের সাথে হানিমুন পিরিয়ড নিয়েও মেয়েদের অনেক স্বপ্ন থাকে নাকি। শ্রেয়সীরও নিশ্চয়ই ছিল। বাবার অসুস্থতার জন্য বিনা বাক্য বেয়ে হাসি মুখে সবটা মেনে নিতে দেখে দীপ্তর ভালো লাগলো। শ্রেয়সীর হাসি ভীষণ সুন্দর, এখন চোখে পড়ল ওর। হাসলে চোখ দুটো ছোট হয়ে যায় বাচ্চাদের মতো, তখন মেয়েটাকে ভীষণ আদুরে লাগে দেখতে। দীপ্ত, আর একটা জরুরি কথা, আমি তো গত বছর পেনশনের টাকাটা পেয়েছি, ওটা পড়েই আছে। কিছু টাকা তুলে এবার একটা গাড়ি কিনে ফেলি। আরও আগে কিনে দিতাম পারতাম, কিন্তু নানা ঝামেলায় আর ইচ্ছে হয়নি। শ্রেয়সীর অফিস এখান থেকে কিছুটা দূরে হবে, তাছাড়া তোরও দরকার হবে। দীপ্ত বলল, বাবা এখানে এসবের কি দরকার? দীপ্তর মনে পড়ল অনেক বিষয়ের সাথে গাড়ি কেনা নিয়েও ওর মায়ের সাথে বাবার একবার বেশ বিরোধ হয়েছিল। যেদিন বাবা গাড়ি কিনে মাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলেন তার একদিন আগেই সবাই বাড়ি ছেড়ে চলে যান। এরপর আর বাবা ছেলে কেউই গাড়ি কেনার বা বায়না ধরার কথা মাথায় আনেনি। কথা বাড়াস না দীপ্ত, প্লিজ। ধরে নে তোদের বিয়েতে আমার পক্ষ থেকে উপহার। তুই গাড়ি দেখ, আলাপ কর, এরপর আমাকে দামটা জানা। পুরনো তিক্ত স্মৃতি মনে পড়ায় দুজনেই কেমন নিষ্প্রভ হয়ে গেল। শ্রেয়সী বুঝল না হঠাৎ এদের কি হলো, কিন্তু জিজ্ঞেসও করলো না কিছু। তারা যখন নিজে থেকে বলবে তখন সে জানবেই। তুই অযথা এটা নিয়ে প্রশ্ন করলো না। তাদের স্পেস প্রয়োজন সে বুঝলো। মহসিন সাহেব তা আজ করতে পেরে বললেন, তা গাধাটা রান্না কেমন লাগলো তোমার মা? গাধাও যে এমন ভালো রান্না করতে পারে জানতাম না। এই অর্থহীন রসিকতায় গোমট পরিবেশ কাটল। মেঘ সরে গিয়ে রোদ্দুর ঝলমল করে উঠল ওদের চোখে। দীপ্তও হাসলো এবার। এ ছেলেটার হাসি এত মারাত্মক কেন, ভাবলো শ্রেয়সী। তোমার কোনো বয়ফ্রেন্ড ছিল না? ঘুমানোর আগে ড্রেসিং টেবিলের সামনে বসে চুল আঁচড়াচ্ছিল শ্রেয়সী। দীপ্তর কথা শুনে আয়নার মধ্যেই ওর দিকে তাকিয়ে বলল, বয়ফ্রেন্ড থাকলে বাসা থেকে পাত্র খুঁজছিল কেন, আর তোমাকে বিয়ে করলাম কেন? দীপ্ত বিছানায় বসেছে, আয়নায় ওকেও দেখা যাচ্ছে। সেখানে শ্রেয়সীর প্রতিবিম্বের উপরে চোখাচোখি হলো দুজনের। না এরকম হয়তো টাইম পাসের জন্য কোনো রিলেশনশিপ হয়নি। আমি চিরস্থায়ী বন্দোবস্তে বিশ্বাসী। কখনো প্রেম হলে তাকেই বিয়ে করতাম। তেমন কাউকে পাইনি। যাকে বিয়ে করেছি তার সাথেই শেষ অবধি থাকতে চাই। দীপ্ত স্থির চোখে শ্রেয়সীর প্রতিবিম্ব দেখছে। ওর চোখের দৃষ্টি সহসা যেন খানিকটা উদ্ভ্রান্ত মনে হলো মুহূর্তের জন্য। তুমি যে এত কিছু জিজ্ঞেস করছো, তোমার কথা বলো। তোমার কয়টা গার্লফ্রেন্ড ছিল? আমার কথা আলাদা। শ্রেয়সীর এবার প্রতিবিম্বিত দৃষ্টি বিনিময় পছন্দ হলো না। সে ঘুরে বসলো। দীপ্ত চোখের দিকে সরাসরি চোখ রেখে বলল, তুমি আলাদা কেন? তুমি কি আমেরিকার প্রেসিডেন্ট? দীপ্ত উত্তর দিল না। সে চায় না কোনো মনোভাব থেকে সে শ্রেয়সীর সাথে জড়িয়েছিল সে তা জানুক। ভালোবাসা তো হয়নি, এত দ্রুত কি সেটা সম্ভব? তবুও কেন যেন ওকে ম্লান মুখে দেখতে চায় না দীপ্ত। শ্রেয়সীর হাসি মুখটা দেখতে ভীষণ ভালো লাগে ওর। ওই মুখে বিষাদী মেঘ দেখার আশঙ্কায় দীপ্ত খানিকটা তটস্থ হয় মনে মনে। তুমি এত সুন্দর করে হাসো কিভাবে শ্রেয়সী? এত চমৎকার হাসির কাউকে দেখিনি যে, তাই প্রেম হয়নি। শ্রেয়সীর ভীষণ ভালো লাগলো কথাটা, তবে তা প্রকাশ না করে বলল, ঠং। এরপর উঠে এসে বিছানায় দীপ্তর পাশে বসে শোবার প্রস্তুতি নিতে নিতে বলল, তুমি যখন উঠবে আমাকে ডেকে দিও। ঠিক আছে, তোমার তো অভ্যেস নেই। অভ্যাস করে নিলেই হয়। পরিবারের দুজন সদস্য সবকিছু করছে, আরেকজন এভাবে আমার ভীষণ অস্বস্তি হবে। কথাটা খুব সাধারণ, তবুও দীপ্তর অদ্ভুত ভালো লাগলো। শ্রেয়সী এত দ্রুত পরিবারের একজন হয়ে উঠেছে, মনে প্রাণে বিশ্বাস করছে। এটাতে কেন জানি না দীপ্তর মনে স্বস্তি এসে ফিরল। শ্রেয়সীর পাশে শুয়ে দীপ্তকে জড়িয়ে নিল একরাশ আবেগ নিয়ে। শ্রেয়সী বিয়ের পর থেকে এই কয়েকদিন দীপ্তকে খুব ভালো মতো পর্যবেক্ষণ করেছে। তার মধ্যে একটা স্বভাবে সে কিঞ্চিত বিরক্তই হয়, যেমন টেবিলে একটা বই রাখা, গুছিয়েই রাখা, কিন্তু সে সেটাকে যেন একেবারে ছোটবেলায় জ্যামিতিতে যেরকম লম্বচ্ছেদ করে চতুর্ভুজ আঁকা হতো, একেবারে এক চুল এদিক ওদিক নেই সেভাবে রাখবে। বিছানার চাদর যত সামান্য বোঝাই যায় না।
তেমন কুচকে গেলেও সেটুকু নিয়েই টানাটানি করে ঠিকঠাক করে রাখে। বাইরে থেকে ফিরে জুতা সুন্দর করে গুছিয়ে মুছে রাখে। বাইরে যাবার আগে আরেকবার ড্রেসটাও জায়গা মতো রাখে। পানি খেয়ে গ্লাসটাও জায়গায় রেখে আসে। এমন জ্যামিতিক পরিমাপ ধরে গুছানো মানুষ শ্রেয়সী আগে দেখেনি। সেও যথেষ্ট পরিপাটি, তবে এমন মাপ ধরে সে পারবে না। মাঝে মধ্যে অলসতা পেয়ে বসলে সেদিনের জন্য সে ক্ষান্ত দিন। পরের দিন হয়তো এলোমেলো জিনিস গুছিয়ে রাখত। এখন এই লোকের সাথে থাকতে থাকতে নিজেকে যথেষ্ট অগোছালো বলে মনে হচ্ছে। কোনো মানে হয় এসবের? কি ভাবছো মা? আপনার ছেলে কি সূচিবাহীগ্রস্ত? মহসিন সাহেব এসে বললেন, না, কিন্তু সবকিছুতে ও পারফেকশন রাখতে চায়। ও বুঝতে পারে না জীবনে কখনো কখনো পারফেকশনটাই পারফেক্ট হয়। অদ্ভুত তো। আচ্ছা আঙ্কেল, ও কি রান্নাটাও একেবারে মেপে করে? মাপ 2 টেবিল চামচ হলুদ, 1 টেবিল চামচ ধনে গুঁড়ো। মহসিন সাহেব আবারও হাসলেন। রান্নাটাই এখন অভ্যস্ত হয়ে গেছে, এখন আর মাপামাপিতে নেই। শ্রেয়সী এখন মহসিন সাহেবের সাথে রান্না করছিল। গতকাল থেকে অফিসে যাওয়া শুরু করেছে ওরা। এখন ফোড়ন দাও, তারপর এই ঝোলটা এতে দিয়ে দিতে হবে। শ্রেয়সী এখন লার্নিং পিরিয়ডে আছে রান্নার। আজ এরকম জেদ ধরে সে রাত্রে এসেছে। শ্বশুরের কথা মতো সে কাজটুকু করল। আপনার ছেলের আর কি কি গুণ আছে? মহসিন সাহেব বললেন, এগুলো কিঞ্চিত বিরক্তকর হলেও ওর মনটা খুব ভালো। আসলে ওর ছেলেবেলা অন্য শিশুদের মতো হয়নি। কিছু ঘটনা ওর মধ্যে প্রভাব ফেলেছিল খুব। তখন ওর কোনো বন্ধুও ছিল না, কারোর সাথে কথা বলতেও হীনমন্যতায় ভুগত। সহপাঠীদের মায়েরা টিফিন পিরিয়ড ওদের খাইয়ে দিত, এটা দেখে চুপচাপ এক কোণে বসে কাঁদত। আমি ওর সাথে স্কুলে যাওয়া শুরু করি। এরপর থেকে ওর টিচারদের সাথে ক্লাসমেটদের সাথে কথা বলে ওকে নর্মাল করার চেষ্টা করতাম। তখন বাসায় ওর গুমোট হয়ে থাকা কাটাতে ওকে আমার সাথে ঘরের কাজ, রান্না এইসব শেখাতে শুরু করি। আবৃত্তি, আঁকা এসবেও যুক্ত হয়। ধীরে ধীরে ওর মনোহীন কাটতে থাকে। ওর একেবারে ছোট্ট শিশু, তখন ভীষণ মা নেওয়াটা ছিল। ধীরে ধীরে চোখের সামনে অনেক কিছু দেখে মায়ের সাথে দূরত্ব বাড়ে। যখন ডিভোর্স হলো তখন ওর মধ্যে একটা বিদ্যমূল্য ধারণা তৈরি হয়ে গিয়েছিল যে ও সবচাইতে কাছের মানুষই যদি ওকে ছেড়ে চলে যায়, আর কি ওকে ভালোবাসবে। দীর্ঘশ্বাস ফেলে বললেন মহসিন সাহেব। তার সদা হাস্যোজ্জ্বল মুখ এখন ম্লান, মুখে গাম্ভীর্যের ছাপ। সেখানে একটা বুক চাপা কষ্ট যেন জমে আছে। আমি কি সব রান্নাবান্না করতে পারতাম? খুব অগোছালো আর খেয়ালি ছিলাম। এটা নিয়েও শোভার সাথে আমার ঝগড়া হতো। আমার উপরে ওঠা রাগ দীপ্তর উপরে একদিন মিটিয়েছিল সে। দীপ্ত ওই শৈশবের কোমল মনে একটা গেঁথে গিয়েছিল যে একটু অগোছালো হয়েছিল বলেই ওর শৈশব সুন্দর হয়নি বুঝি। সব নিজে নিজে গুছিয়ে রাখতে শুরু করে। আমার ছোট্ট 8 বছর বয়সী ছেলেটা তখন হয়তো ওর মনে ক্ষীণ আশা ছিল, ও গুছিয়ে থাকলে বুঝি ওর মা ফিরে আসবে ওর কাছে। বলতে বলতে মহসিন সাহেবের চোখ থেকে জল গড়িয়ে পড়ল। শ্রেয়সীরও চোখের কোণে জল জমেছে। দীপ্তকে প্রথম দিকে ওর ভীষণ দাম্ভিক আর আত্ম অহংকারী বলে মনে হয়েছে। সেই ধারণা ওর আগেই মুছে গেছে। আজ এখনকার দীপ্তর জন্য জটতা, তার চাইতে সেই শিশুবেলাকার দীপ্তর জন্য মনে একরাশ হাহাকার জন্মালো শ্রেয়সীর। মহসিন সাহেবকে কি বলে সান্ত্বনা দেবে তাও বুঝে উঠতে পারল না। পেঁয়াজের যে এত ঝাঁজ, এত দিনে এটার সাথে অভ্যস্ত হয়ে উঠতে পারলাম না। দেখো না কি কাণ্ড। তিনি যে চোখের জল আড়াল করতে একটা ছুতো বের করতে চাইছেন তা শ্রেয়সী জানে। তাই অনেক কৌতূহল হলেও এই প্রসঙ্গে আর কথা বাড়ানো সমীচীন বলে মনে হলো না। সে বলল, বাবা, আমি আজ প্রথম মাছ রান্না করছি। যদিও তুমি দেখিয়ে দিচ্ছ, তাও তোমার পারফেকশনিস্ট ছেলে পছন্দ করবে তো? মহসিন সাহেব সুযোগটাকে লুফে নিলেন। আরে ছেলে কি ছেলের বাপ শুদ্ধ পছন্দ করবে? পরিবেশটা আবারও সহজ হয়ে উঠল। তুই আমাকে বাবা ডাকলি, মনটা জুড়িয়ে গেল রে মা। মহসিন সাহেব প্রীত হলেন শ্রেয়সীর প্রতি। এসব কথা তিনি এখনই বলতে চাননি। দীপ্ত ওই সময়ের কথা তুলতে চায় না একেবারে। এখন যে বাড়তি কৌতূহল দেখালো না, পরিস্থিতি হালকা করে তাকে বাবা ডেকে তুমি সম্বোধন করলো, এটাতে বুঝলেন একদম ভুল হয়নি। এর সাথে তার ছেলে সুখী হবে। শ্রেয়সী যে দীপ্তর জন্য সমব্যথী সেটাও মেয়েটার চোখ বলছে। এমন একজনকেই তিনি নিজের ছেলের জন্য তিনি চেয়েছিলেন, যে তার ছেলের ক্ষতে প্রলেপ দিয়ে আজীবন পাশে থাকবে।
শোভা গতকাল রাতে তাকে হুমকি দিয়েছে। আমি আমার ছেলের সাথে দেখা করবই, তুমি আটকাতে পারবে না। এটাই তার জন্য আশঙ্কার। শ্রেয়সীর দিক থেকে তার ছেলের অনুভূতি তিনি পড়তে পেরেছেন, কিন্তু দীপ্ত, সে ইমোশনাল হয়ে যদি কোনো হটকারী আচরণ করে ফেলে। এই কোমল মনের মেয়েটার সাথে কলিং বেলের শব্দে শ্রেয়সী দরজা খুলে দিল। দীপ্ত ঢুকে বলল, শিমুলের সাথে দেখা হয়ে গেল, ক্যাফেটেরিয়ায় বসে একটু আড্ডা দিলাম, তাই দেরি হয়ে গেল। ভেতরে এসো, খাবার দিচ্ছি। বাবা অপেক্ষা করছেন তোমার জন্য। আমি 10 মিনিটে ফ্রেশ হয়ে আসছি। দীপ্ত যাবার দিকে তাকিয়ে রইল শ্রেয়সী। মায়ার টান উত্তরোত্তর যেন বেড়েই চলেছে এই মানুষটার জন্য। খেতে বসে দীপ্ত বলল, আজকের তরকারির টেস্ট কিছুটা আলাদা মনে হচ্ছে। মহসিন সাহেব বললেন, কেমন হয়েছে সেটা বল। ভালো হয়েছে। শ্রেয়সী রেঁধেছে। দীপ্ত হেসে বলল, আরে সারপ্রাইজিং, ম্যাডাম তাহলে রান্না শিখিয়ে নিচ্ছেন? শ্রেয়সী কপট রেগে বলল, রান্নায় আমি একেবারে বকলম নই। ওর বলার ভঙ্গিতে সবাই হেসে ফেলল। দীপ্ত আরেকবার বলল, সত্যি ভালো হয়েছে খেতে। মহসিন সাহেব ওর মুখ রক্ষার জন্য না হয় মিথ্যা করে হলেও বলতেন, কিন্তু দীপ্তর সে স্বভাব নেই। তার মানে আসলেই ভালো হয়েছে। যাদের জন্য কষ্ট করা, তাদের কাছ থেকে এটুকু অ্যাপ্রিসিয়েশন পেলে সে কষ্টে একটা পূর্ণতা আসে। এজন্যই বুঝি মায়া তো আগ্রহ ভরে রান্না করেন। প্রিয়জনের মুখে তৃপ্তি দেখার একটা মজা আছে তো। আগামীকাল শুক্রবার, অফিস বন্ধ। শ্রেয়সী ভেবে রেখেছে আজ দীপ্তকে সাথে নিয়ে একটা মুভি দেখবে। সে মতো প্ল্যান গুছিয়ে রেখেছে। রাতে 11:30টার দিকে দীপ্তকে বলল, চলো আজ একটা মুভি দেখি। দীপ্ত ঘড়ি দেখে বলল, সরি শ্রেয়সী, আজ পারবো না। আজ 1:45 থেকে রিয়ালের একটা ইম্পর্টেন্ট ম্যাচ আছে, অন্য একদিন দেখি। ঠিক আছে বলে শুয়ে পড়ল। দীপ্তর মনে হলো সে ওর ওপরে রেগে আছে, কিন্তু কি করবে, এই ম্যাচ মিস করা যাবে না। দীপ্ত বসার ঘরে এসে টিভি অন করলো। ভলিউম অফ করে রেখেছে, নয়তো বাবার শ্রেয়সীর ঘুমে ডিস্টার্ব হবে। ম্যাচ শুরু হবার মিনিট 5 আগে শ্রেয়সী উঠে রান্নাঘরে গেল। আলো জ্বালিয়ে এক রাতে কি খুটখাট করছে কে জানে। কিছুক্ষণ পরে শ্রেয়সী ফিরল। ওর সামনে চানাচুর, সরিষার তেল আর শসা দিয়ে মুড়ি মাখা রাখলো। এরপর পাশে এসে বসলো। তুমি বসলে যে? শ্রেয়সী মুড়ি নিয়ে মুখে দেবার আগে বলল, বৃহস্পতিবার রাতে আমার দ্রুত ঘুমিয়ে অভ্যাস নেই, ভাবলাম আমিও ম্যাচটা দেখি। অ্যান্টিপার্টিন থাকলে মজা হবে না। দীপ্ত বিস্ময় নিয়ে বলল, তুমি সত্যি ম্যাচ দেখবে? মিথ্যা কেমনে দেখে? তুমি বোধহয় ভুলে গেছো আমিও মাঝে মধ্যে দেখি। আগে বাবার সাথে দেখতাম, আজ তোমার সাথে দেখব। দীপ্ত হাসলো। ওর একটু আগে মনে হচ্ছিল শ্রেয়সী মন খারাপ করেছে। সেটা ভেবে ওর কিছুটা খারাপও লেগেছিল, কিন্তু এখন ভীষণ ভালো লাগছে। সব বন্ধুদের কাছে শুনেছে খেলা দেখা নিয়ে ওদের ঝগড়াঝাটি হয়। এদিক থেকে তো বলা যায় ওর বউ ভাগ্য ভীষণ ভালো। শ্রেয়সী বলল, আমার হাতটা এভাবে ধরে রাখলে মুভিটা শেষ করব কখন? ওদিকে চায়ের পানি দিয়ে এসছি। দীপ্ত খেয়াল করলো অবচেতন সে কখন যেন শ্রেয়সীর হাত ধরেছে। ধরে রাখতেই ভালো লাগছে। অবচেতনেই কথাটা বলে ফেলল দীপ্ত। মহসিন সাহেবের দিন কাটছে খানিকটা অস্থিরতার মধ্য দিয়ে। শোভাকে তিনি দীপ্তর সাথে দেখা করতে বাধা দিতে পারবেন না, এটা তার এখতিয়ারে নেই। দীপ্ত সবে সংসারের প্রতি তিক্ত ধারণাকে সরিয়ে শ্রেয়সীকে নিজের সাথে জড়াতে শুরু করেছে। ছেলেকে বেশ সুখী দেখা যায় তার পুত্রবধূ আশেপাশে থাকলে। একটা মিষ্টি সম্পর্ক তৈরি হচ্ছে দুজনের মাঝে। শোভাকে দেখলে দীপ্ত যদি আবার পুরনো তিনি আর ভাবতে না পারেন, আশঙ্কা হয়। শোভা বরাবরই নিজের জেদ বজায় রেখে চলেছে। কখনো তার সাথে কথা কাটাকাটি হলে গিয়ে রুমে ঢুকে দরজা বন্ধ করে বসে থেকেছেন। অনেকদিন তিনি অফিস থেকে ফিরে দেখেছেন দীপ্ত ক্ষুধায় কাতর হয়ে কাঁদছে। তিনি এসে ওকে শান্ত করে খাইয়ে দিয়েছেন। রাগের বশে শোভা সন্তানের দিকেও ততক্ষণ খেয়াল রাখতেন না, যতক্ষণ না মহসিন নিজের হার মেনে নতি স্বীকার করে নিতেন। শোভার সাথে তার দাম্পত্য এতটা বেশি উঠেছিল যে বিচ্ছেদ ভিন্ন অন্য কোনো উপায় আর সামনে ছিল না। তবে যাবার আগে শোভা দীপ্তকে সাথে নিয়ে যেতে খুব চেষ্টা করেছিল, কিন্তু মা নেওয়াটা দীপ্ত ততদিনে মায়ের প্রতি বিমুখ হয়ে বাবাকে আঁকড়ে ধরেছিল। তিনিও যদি একরক্ষা শোভার হাতে ছেলেকে ছাড়তে এক বিন্দু ভরসা করে উঠতে পারেননি। ছেলেকে শোভা ভালোবেসে ঠিকই, কিন্তু তার কাছে সবকিছুর উপরে নিজের চেয়ে তার ইগো। তিনি কি করে ছেলেকে তার সাথে ছাড়তেন? ডিভোর্সের পরে কেউ কেউ তাকে আরেকবার বিয়ে করতে বলেছিল, কিন্তু একবারে যে তিক্ত অভিজ্ঞতা, সাথে নিজের সন্তানের প্রতি শোভার যে আচরণ,
অন্য কেউ এসে যে তার সাথে মাতৃসুলভ স্নেহশীল আচরণ করবে এই ভরসা তিনি করতে পারেননি। মহসিন সাহেবের পুরো পৃথিবী হয়ে ওঠে কেবল দীপ্ত। তিনি নিজের সর্বস্ব উজাড় করে দিয়েছেন একমাত্র সন্তানের জন্য। তবুও কি তা পুরোপুরি সম্ভব? মায়ের শূন্যতা কি দীপ্তকে পোড়ায়নি? কিছু শূন্য স্থান পুরো পৃথিবীর বিনিময়ে পূর্ণ করা সম্ভব হয় না। তিনি তা বোঝেন বলেই ভয় পান। বিয়ের পর 3 সপ্তাহ গড়িয়েছে। শাফকাত সাহেব তাকে কল করে শ্রেয়সী আর দীপ্তকে একবার যেতে বলেছেন। মহসিন সাহেব নিজেই ভাবলেন এটাই ভালো হবে, সেখানে 2 দিন কাটিয়ে আসুক। তিনিও গ্রামের বাড়িতে যাবেন কাজে। শ্রেয়সী আর দীপ্তর এই সময়টা চমৎকার কাটছে, একজন অপরজনকে আবিষ্কার করছে। সেদিন দুজন একসাথে আরমান ভাইয়ের স্কুল থেকেও ঘুরে এলো। ওই বয়সী অন্য শিশুগুলো জীবনে কি তাও জানে না। ভাগ্য ওদের একই বয়সে জীবনের বন্ধুর পথে যুদ্ধে নামিয়ে দিয়েছে। একটু সাহচর্য, একটুখানা মায়া পেলে তাদের চোখে মুখে যে আনন্দের ফলগুধারা নেমে আসে তা ভীষণ তৃপ্তিদায়ক। মনে হয় এই জীবনটা অন্তত কিছু একটা কাজে তো লাগলো। অন্যের মুখে হাসি ফোটানোর মতো প্রশান্তিদায়ক অনুভূতি সত্যি অনন্য মনে হয় ওদের কাছে। এই বৃহস্পতিবার শ্রেয়সী বাড়ি যাবে দীপ্তকে সাথে নিয়ে। যাবার আগে ওর ইচ্ছে ছিল বাবা মার জন্য কিছু কেনাকাটা করবে। মহসিনের সাহেবের জন্য কিছু কেনার ইচ্ছে আছে, কিন্তু ওর একা একা যেতে ইচ্ছে করছে না। দীপ্তকে বলল, দীপ্ত চলো একটু শপিং এ যাই। ঠিক। দীপ্ত বিয়ের আগের কেনাকাটার কথা স্মরণ করে বিরস মুখে বলল, তুমি যেতে পারবে না? আমার তেমন অভ্যেস নেই। শ্রেয়সীর মুখভঙ্গি আড়াল করে হাসার চেষ্টা করলেও কিঞ্চিত মেঘের ছায়া দীপ্তর অগোচরে রইল না। ঠিক আছে, আমি ম্যানেজ করে নিব বলে শ্রেয়সী ঘুরে চলে যাচ্ছিল। দীপ্ত পেছন থেকে বলল, কখন যাবে? আমি অফিস থেকে কিছুক্ষণ আগে বেরিয়ে তোমাকে পিক করি। দীপ্তর মনে হচ্ছিল শ্রেয়সী তো ওর জন্য, ওর পছন্দকে প্রাধান্য দিয়ে ইদানিং অনেক কিছু করে। তার সবটাই কি মেয়েটার পছন্দের? সে করতে পারলে দীপ্তও না হয় 2-1টা অপছন্দের কাজ করে নিল। এটুকু বোধহয় করা উচিত, তাতে ওর তো ক্ষতি কিছু হচ্ছে না। তাই রাজি হলো। শ্রেয়সী ঘুরে তাকিয়ে হেসে বলল, তোমার প্রবলেম হলে থাক, আমি ম্যানেজ করে নিব। কোনো সমস্যা নেই, নতুন এক্সপেরিয়েন্সও হয়ে যাবে। শ্রেয়সীর মুখে আনন্দদায়ক প্রশান্তিটুকু ওকেও প্রশান্তি দিল। দীপ্তর হাত ভর্তি শপিং ব্যাগ দিয়ে। পুরো শপিং মল আমার হাতে ধরিয়ে দেবে নাকি? আমি সুপারম্যান নই কিন্তু। শ্রেয়সী অনেকদিন পরে দুষ্টু হেসে পড়ল। এই ওয়াইফের জন্য মাঝে মধ্যে সব হাজবেন্ডকে সুপার হাজবেন্ড হতে হয়। মেয়ের ভেতরের দুষ্টু সত্তা আজ কিছুক্ষণের জন্য বেরিয়ে এলো। দীপ্ত বিরক্তি নিয়ে দাঁড়িয়ে রইল। শ্রেয়সী বলল, একটু দাঁড়াও, আমি আসছি। মিনিট 10 দাঁড়িয়ে বিরক্তি চূড়ান্ত সীমায় যখন পৌঁছে গেল দীপ্ত, তখন শ্রেয়সী হাসি মুখে এগিয়ে এসে ওর হাতে আরেকটা শপিং ব্যাগ ধরিয়ে দিয়ে বলল, এটা তোমার জন্য। কি আছে এতে? বাসায় গিয়ে দেখবে। বাসায় এসে মহসিন সাহেবের পাঞ্জাবি তাকে দিয়ে ভেতরে গেল ওরা। দীপ্তর ছোট্ট শপিং ব্যাগটা খুলে দেখলো একটা ঘড়ি। এই ঘড়িটা সে সেদিন অনলাইনে দেখে অর্ডার করবে ভাবছিল, কিন্তু অন্য কাজে ব্যস্ত হওয়ায় আর করা হয়নি। কার্টে অ্যাড করে রেখেছিল, এরপর একেবারে ভুলে গিয়েছিল। শ্রেয়সী যে সেটা মনে রেখেছিল তা খেয়াল রেখেছে, এটা দীপ্তর ভীষণ ভালো লাগলো। কতক্ষণ আগের বিরক্তি নিমেষেই হাওয়ায় মিঠাইয়ের মতো মিলে গেল একেবারে। মন জুড়ে একরাশ স্নিগ্ধ হাওয়া বয়ে গেল। অবচেতনেই ঠোঁটের কোণে একটা মিষ্টি হাসি ফুটল দীপ্তর। শ্বশুরবাড়ি যাবার আগের দিন শিমুল ওর অফিসে এসে হাজির। এটা সেটা বলে সে ভীষণ সিরিয়াস ভঙ্গিতে বলল, সৌম্য আমার কাছে এসে তোকে নিয়ে উল্টাপাল্টা কথা বলছে। কি বলে? বলে তুই ওর হবু বউকে ভাগিয়ে বিয়ে করেছিস। ও সামনে থাকলে ওর মাথায় আমি গাঁটটা মারতাম। শ্রেয়সী ওর হবু বউ হলো কবে? ওর জন্য পাত্রী হিসেবে দেখতে গিয়েছিল না? ওর নাকি স্থির বিশ্বাস তুই সেদিন বাগড়া না দিলে নাকি শ্রেয়সী ওকে পছন্দ করতো। দীপ্ত ফুঁসে উঠে বলল, ওই গবেটকে পছন্দ করতো শ্রেয়সী? আমি সেদিন না গেলেও ব্যাটার কপালে সেই রিজেকশনই জুটত। শ্রেয়সীর টেস্ট এত খারাপ না। আমাকেই যেখানে রিজেক্ট করেছিল সেখানে নাকি সৌম্য। সব বাদ দিলাম, বুদ্ধি ব্যক্তিত্ব সব কিছুর একটা লেভেল ম্যাচ করার ব্যাপার থাকে না? যায় ওর। ওই ব্যাটা আরেকদিন আমার সামনে পড়ুক, অন্যের বউ নিয়ে এমন কথা বলার জন্য ওকে আমি। এই পর্যায়ে সৌম্য স্থান কাল পাত্র ভুলে হো হো করে হেসে ফেলল। দীপ্ত আরো রেগে দাঁতে দাঁত চেপে বলল, তুই খামোখা হাসছিস কেন? শিমুল বহু কষ্টে নিজের হাসিকে যৎসামান্য নিয়ন্ত্রণ করে বলল, পজিটিভ হাজবেন্ড মনে হচ্ছে তোরে দোস্ত। তুই যে প্রেমে পড়ে যাচ্ছিস বুঝতে পারছিস?
দীপ্ত থমকে গেল মুহূর্তের জন্য। সত্যিই কি তাই? সে বুঝতে পারে না। দীপ্ত দ্বিতীয়বার শ্বশুরবাড়ি এলো। আসার সময় বাস থেকে নামার পরে আকাশ ভেঙে বৃষ্টি নেমেছিল। শ্রেয়সী রিকশার হুড তুলতে দেয়নি। কতদিন পরে এমন দারুণ বৃষ্টি, তুমি আনরোম্যান্টিকের মতো হুড তুলে দেবার জন্য পাগল হয়ে গেছো কেন? হুড তোলার সাথে আনরোম্যান্টিক খবর কি সম্পর্ক? দীপ্ত বিস্মিত গলায় প্রশ্ন করল। বৃষ্টির সাথে আমার প্রেম আছে। এত চমৎকার বৃষ্টি, না ভিজলে বৃষ্টির অপমান হবে, তাই ভিজছি। আমার ঠান্ডার ধাত আছে। তুমি ভিজেছো কবে বৃষ্টিতে? ছোটবেলায় বৃষ্টিতে ভিজলেই ঠান্ডা লেগে জ্বর আসতো, তাই বাবা ভিজতে দিত না। আমিও জ্বরের ভয়ে সাবধান থাকতাম। শ্রেয়সী হাত মেলে বৃষ্টির পানি জমিয়ে দীপ্তর মুখে ছিটিয়ে দিয়ে বলল, আজ বড় বেলায় আমার সাথে ভিজে দেখো, ভালো লাগবে। বলে আরেকবার আজলা ভর্তি করে পানি নিয়ে দীপ্তকে ছিটিয়ে দিয়ে দীপ্তকে চোখ বন্ধ করে ফেলতে দেখে সে সশব্দে হেসে ফেলল। হাসির শব্দে দীপ্ত শ্রেয়সীর দিকে তাকালো আর স্থির হয়ে গেল। বৃষ্টির ঝিরিঝিরি শব্দের সাথে বাতাসের শস্য শব্দের সাথে শ্রেয়সীর হাসি সন্ধি স্থাপন করেছে যেন। কি অপার্থিব লাগছিল মুহূর্তটা দীপ্তর। সাথে শ্রেয়সীকে মনে হচ্ছিল কোনো সুদূর থেকে আসা কোনো সৌন্দর্যের প্রতিমূর্তি যেন। অপ্রিয় বৃষ্টিটা সেই ক্ষণে এসে ভালোবেসে ফেলল। ঝুম বৃষ্টিতে রিকশার হুড ফেলে ভেজার আনন্দ থেকে কেন বঞ্চিত হবে দীপ্ত? ফ্রেন্ডদের সাথে আগে ভিজতাম এভাবে। আমার খুব ইচ্ছে ছিল বিয়ের পরে প্রিয়জনের সাথে এভাবে ভিজবো, আজ পূর্ণ হলো। দীপ্তর হাত ধরে বলল শ্রেয়সী। দীপ্ত তখনও মহাবিষ্ট হয়ে তাকিয়ে আছে শ্রেয়সীর দিকে। শিমুলের একটা কথা মনে পড়ল। প্রেমে পড়লে তার আলোয় পুরো পৃথিবীটাকে সুন্দর মনে হয়, আর যার প্রেমে পড়েছিস তাকে সুন্দর মনে হবে না। শ্রেয়সী নিঃসন্দেহে সুন্দরী, তবে আজকের মতো এমন আলোকিত, উদ্ভাসিত, মোহময়ী কখনো মনে হয়নি দীপ্তর কাছে। আজ অন্যরকম এক স্নিগ্ধ আলো যেন শ্রেয়সীতে ভর করেছে। তবে কি সে তার স্ত্রীর প্রেমে পড়েছে? প্রেমে পড়ার ক্রাইটেরিয়া কি কি? কেমন লাগছে? শ্রেয়সীর কথায় দীপ্ত অবচেতনে অস্ফুট স্বরে বলল, অপূর্ব। আমি বৃষ্টির কথা জিজ্ঞেস করেছি, প্রেমে পড়লে? হাসি মুখে বলল শ্রেয়সী। দীপ্ত আধা সম্বিতে ফিরল, এরপর নিজেকে সামলে নেবার চেষ্টা করে বলল, আমি বৃষ্টি আর বৃষ্টিকন্যা সাথে পুরো মুহূর্তটার কথা বললাম। বৃষ্টির সাথে আরো যে উপস্থিত আছে তারও। শ্রেয়সীর মুখের হাসি বদলে চোখে দুষ্টমি খেলা করল। রিকশাওয়ালা মামারাও? বলেই আবারও প্রাণখোলা হাসিতে মুহূর্তটাকে অন্য মাত্রা দিল শ্রেয়সী। দীপ্ত অপ্রস্তুত হয়ে গেল, মনে মনে বলল, সেদিন রাত থেকে শ্রেয়সী জ্বর বাঁধিয়েছে। হাসি দিতে দিতে অবস্থা খারাপ, তবে বৃষ্টিতে দীপ্ত দিব্যি সুস্থ আছে। সে একবার রেগে শ্রেয়সীকে বলল, আরো করো বৃষ্টির সাথে প্রেম, এখন ভোগো, নিষেধ করেছিলাম আমি। শ্রেয়সী বিরস মুখে বলল, তুমি মার মতো করে কথা বলছো কেন? তাই বলা উচিত নয়। উনি তোমার ভালো চান, আমিও চাই। ধুর, তোমার সাথে কথাই বলবো না। সত্যি সত্যি সে কথা বলা বন্ধ করে দিল দীপ্তর সাথে। আয়েশার বকা খেয়ে তার সাথেও কথা বলছে না। শাফকাত সাহেব বললেন, অসুস্থ হলেও অভিমান হয়ে যায়। রাতে আয়েশা মেয়েকে জোর করে ধরে মুখে খাবার তুলে দিলেন, মাথায় পানি ঢেলে মুছিয়ে দিয়ে গেলেন। সকালেও তিনি শ্রেয়সীকে কি সুন্দর করে খাইয়ে দিচ্ছিলেন। মাঝে মধ্যে অবশ্য দুই একবার কড়া কথাও শোনাচ্ছিলেন। দীপ্ত সেই আদুরে মুহূর্তটুকু, মায়ের স্নেহটুকু চোখ ভরে উপভোগ করছিল। সে বহুবার অসুস্থ হয়েছে, বাবা নিজের সর্বোচ্চটুকু দিয়েছেন, সবসময় মুখে তুলে খাইয়েও দিয়েছেন। তবু ওর ভুভুক্ষ মন অগোচরে কখনো সখনো মাকে খুঁজে বেরিয়েছে, কিন্তু পায়নি। তার মা থাকলে তিনি ওকে এভাবে আদর মাখা শাসন করতেন, কিন্তু তিনি তো থেকেও নেই। ওর সেই মাতৃস্নেহ ভুভুক্ষ মন কখন যে মাকে ঘৃণা করতে শুরু করেছে। তবু আজ শ্রেয়সীর মাকে দেখে তাকে ভীষণ মা বলে ডেকে নিজের শূন্যস্থান কিছুটা পূরণ করতে ইচ্ছে করলো। শ্রেয়সীকে খাইয়ে তিনি চলে গেলে দীপ্তকে ওষুধ খাইয়ে দিল, এরপর নিজে খেতে গেল। টেবিলে আয়েশার দিকে তাকিয়ে দীপ্ত কাঁপা কাঁপা গলায় বলল, আন্টি, আমি কি আপনাকে মা ডাকতে পারি? তিনি ওর দিকে একরাশ মায়া নিয়ে তাকালেন। ওর কষ্টটা তিনি বুঝতে পারলেন, বললেন, সে কি বাবা, আমি তো তোমার মাই। মাকে মা বলতে আবার জিজ্ঞেস করতে হয় নাকি? মা, আমি। বাকিটা বলতে পারল না। কণ্ঠ রোধ হয়ে এলো, চোখ থেকে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। তবে আজ ভালো লাগলো। নিজের মাকে তো আপন করে পাওয়া সম্ভব নয়, সে চায়ও না। তবে শ্রেয়সীর মাকে যে ভীষণ আপন কেউ বলে মনে হলো।
আত্মিক বন্ধন কখনো কখনো যেন রক্তকে ছাপিয়ে যায়। আজ যেমন হলো, দুদিনে দীপ্তর সাথে শ্রেয়সীর বাবা মার সহজ সুন্দর একটা সম্পর্ক গড়ে উঠেছে। শ্রেয়সীর জ্বরও কমে গেছে। মহসিন সাহেব প্রতিদিন ফোন করে খবর নিয়েছেন। আয়েশার জ্বরের জন্য রবিবার ছুটি ম্যানেজ করতে হয়েছে ওদের। দীপ্ত ঘরে বসেছিল। শাফকাত এসে বললেন, মেয়েটা এখনো দুর্বল, তুমি কি একটু বাইরে হাঁটাহাঁটি করে এসো, ভালো লাগবে। সে তবুও শ্রেয়সীকে জিজ্ঞেস করলো, বাইরে হাঁটতে যাবে একটু? শ্রেয়সী বলল, থাক, কাল জার্নি করব, তুমি ঘুরে এসো। মেয়েটার চোখে মুখে জ্বরের আবহ বিদ্যমান। দীপ্ত এরপর একা একাই হাঁটাহাঁটি করে এলো। বাসার গেটে এসে একজন মহিলাকে দেখলো। মহিলার মুখ ভর্তি পান। দীপ্ত গেটের ভিতরে ঢুকছিল, তখন মহিলা পানের পিক রাস্তায় ফেলে ওকে বলল, আপনি এই বাড়ির পোলা? আয়শা ভাবের একটু খবর দিয়েন তো, বলবেন জামিলা ঘটক আইছে। দীপ্ত প্রথমে সুবোধ বালকের মতোই কথা শুনছিল, কিন্তু ঘটক শুনে টনক নড়ল। আপনি ঘটক? হ্যাঁ, এই তল্লাটে একেবারে 1 নাম্বার ঘটক। এইবার ফার্স্ট ক্লাস পাত্র আনছি হের মাইয়ার লাইকে। অবশ্য পোলার একটু না কুসু, তয় আমি যখন আসি জুড়ি তখন ফিক্স করুমি। দীপ্তর গা চলে গেল। শ্রেয়সীর জন্য পাত্র এনেছে এই মহিলা। তয় আমার ডিমান্ড একটু হাই, কাম ভালা হইলে ডিমান্ড তো চড়বই। পাত্র আনছি টপের, তয় সামান্য লেনদেন আর কি। মেজাজে যেটুকু চড়া বাকি ছিল ততটা চড়ে একেবারে যেন সর্বোচ্চ বিন্দুতে পৌঁছে গেল দীপ্তর। এই মহিলাকে ওর শুরু থেকেই বিরক্ত লাগছিল। এখন আবার নিজের আর পাত্রের গুণগানের সাথে যৌতুকও চাইছে আকার ইঙ্গিতে। আপনার টপ ক্লাস পাত্র নিয়ে অন্য কোথাও যান, এখানে আপনাকে প্রয়োজন নেই। দেখেন, আগের বারও আমারে উনি অপমান করছিল, তাও আমি আবার সব ভুইলা ভালোর জন্য আইছি। আপনি কেডা এমনে কইতাছেন? যার জন্য পাত্র এনেছেন আমি ওর হাজবেন্ড। ও, আপনি কি করেন? এইখানে থাইকে কি কি দিছে? তাদের সবচাইতে ভালোবাসার মানুষকে দিয়েছেন, আরো কিছু দিতে হবে? আর যারা যৌতুক নিয়ে নিজেকে বিক্রি করে আমি তাদের দলে নেই। আপনি যান, আপনার আর আসার দরকার নেই। জামিলার চেহারা হলো দেখার মতো। সে আরো দুবার পিচিক করে পিক ফেলে ক্ষোভ নিয়ে বলল, আয়শা ভাবি আমারে জানাইতে পারতো, কামটা ঠিক করেন নাই। দীপ্তি এই মানসিকতার মহিলার সাথে আর কথা বাড়ালো না, রুচি হলো না। সে ভেতরে চলে গেল। একে তো তার বিয়ে করা বউয়ের বিয়ে নিয়ে কথা বলতে এসেছে, তার উপর আবার কি উদ্ভট কথা। এই মহিলার স্পর্ধা দেখে সে অত্যন্ত ক্ষুব্ধ। শ্রেয়সীর বর হিসেবে অন্য কারোর সাথে ওর তুলনাও করতে চাইছে। আবার ইচ্ছে তো করছিল আরো কঠিন কথা বলতে। নেহাতি সে ভদ্রলোক, তাই ফিরে এলো। তবে সে এখনো ধাতস্থ হতে পারছে না। বাসায় ঢুকতেই আয়েশা দরজা খুললেন। মা, বাইরে একজন মহিলা এসেছিলেন আপনাকে খুঁজতে, বলল ঘটক। ও, শ্রেয়সীগো ধরেছিল নিজের পায়ে না দাঁড়ানো অবধি বিয়ে করবে না, কিন্তু আমি তো মা, চিন্তা হতো, তাই তখন কিছু ঘটকের সাথে কথা বলেছিলাম, তাদেরই কেউ হবে হয়তো। খানিকটা ভেবে আয়েশা বলেন, ও, বুঝতে পেরেছি, সে আবার কোন সাহসে এসেছিল। আয়েশার ভালো লাগলো। এমন কিছু অধিকারবোধ সম্পর্কে জন্মাতে হয়, তাহলে সম্পর্ক গভীর হয়। মেয়েকে নিয়ে চিন্তা নেমে গেল তার। দীপ্ত ভালো ছেলে, তার মেয়েকে সে ভালো রাখবে, এমন একটা ভরসা এবার এই দুদিনে তার তৈরি হয়েছে। শ্রেয়সীর অসুস্থতায় সেভাবে খেয়াল রেখেছে দীপ্ত, তা মা হিসেবে তার জন্য প্রশান্তির। দীপ্তর রাগের কারণ হলো জামিলা শ্রেয়সীর পাশে আরেকজনকে বসিয়ে ওকে দাড়িপাল্লায় মাপতে চেয়েছে বলে। শ্রেয়সীর সাথে তো ওর নাম জুড়ে গেছে, ওর পাশে নিজের নাম ভিন্ন অন্য কারো নাম শুনলেই এই অনুভূতি হচ্ছে ওর। এর আগেও সৌম্যর কথায় যেমন গা জ্বলে গিয়েছিল, শিমুলের কাছে সেটা শোনার পরে সৌম্যকে সে ফেসবুকে ব্লক করেছে। এখন শ্রেয়সীর ঘরে বসে সে নিজের ফেসবুকে ঢুকলো। রিলেশনশিপ স্ট্যাটাস চেঞ্জ করা হয়নি দীপ্তর, এখনো সিঙ্গেল দেখাচ্ছে। সে দ্রুত রিলেশনশিপ স্ট্যাটাস বদলে ম্যারিড করে শ্রেয়সীকেও ট্যাগ করলো। শ্রেয়সী শুয়েছিল চোখ বন্ধ করে। দীপ্তর পায়ের শব্দে সে চোখ খুলে তাকিয়েছে কিছুক্ষণ হলো। সে দেখলো ছেলেটা ঢুকে বিছানার একপাশে বসে ফোন নিয়ে গভীর মনোযোগ দিয়ে কি যেন করছে। কপাল কুঁচকে ছিল। কিছুক্ষণ পরে সেখানে মৃদু হাসির ঝিলিক দেখা গেল। সে কৌতূহল চেপে না রেখে প্রশ্ন করলো, কি করছো, ঘোরাঘুরি শেষ? দীপ্ত যেন সহসা খানিকটা চমকে উঠল। এতক্ষণ ঝুঁকের মাথায় কাজটা করেছে, এখন মনে হচ্ছে কেন করলো। সে শ্রেয়সীকে বিয়ে করেছে এটা দুনিয়াকে জানানোর জন্য, সে এতটা উদ্গ্রীব কেন হলো? আবারও সেই একই উত্তর পেল।
প্রেমে পড়ছে দীপ্ত নিজের বিয়ে করা বউয়ের, যার এখনো বিয়ের প্রস্তাব আসছে। তো কেউ দাবি করছে তার সাথে বিয়ের সম্ভাবনা ছিল। কি এক যন্ত্রণা। তাও ভালো সে শ্রেয়সীকে বিয়ে করে আগেই ধরাছোঁয়ার বাইরে চলে গেছে বাকিদের থেকে, নইলে কতগুলো প্রতিদ্বন্দ্বী জুটত কপালে কে জানে।